আমরা শুরু করি আজকে ধীরে 7টা বেজে গেছে যেহেতু। সো আমি রেকর্ডিংটা স্টার্ট করি আগে। রেকর্ডিং শুরু হয়ে গেছে। সো আমাদের আজকের যে পড়া সেটা হচ্ছে মিড টার্মের পরের সিলেবাস। সো আমাদের মিড টার্ম যেটা বলা হয়েছে যে 12 তারিখে। সো 12 তারিখের মিড টার্মটা বেসিক্যালি আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখানে সিলেবাস শেষ। আজকে থেকে যেটা সেটা হচ্ছে মিডের পরের সিলেবাস। আমাদের টাইম আমরা এক্স্যাক্টলি অন টাইম আসি। আমাদের আজকে একটা ক্লাস এবং 12 তারিখের পরে আমরা এক্স্যাক্টলি আর 4টা ক্লাস পাবো। সো 5টা ক্লাস ফাইনালের সিলেবাস ওইখানে থাকবে। আম সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গত ক্লাসের আম ইয়ে থেকেই আসছে। গত ক্লাসের সিরিয়ালই আসছে। গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের কাছে নিউরাল নেটওয়ার্কস আছে। সেই নিউরাল নেটওয়ার্কস একটা ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশনটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। সেই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কি করে? একটা সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টকে তার একটা কপির মধ্যে সে নেয়। নিয়ে সেটাকে দিয়ে সে বিভিন্ন রকমের কাজ করতে পারে। আমরা যদি সেটাকে দিয়ে পার্টস অফ স্পিচ ট্যাগিং করাইতে চাই, তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে আউটপুট যেটা বেরোচ্ছে সেই আউটপুটটাকে আমি কনসিডার করব। যদি আমি সেটাকে দিয়ে কোয়েশ্চেন অ্যানসারিং বা মেশিন ট্রান্সলেশন এর মতো কিছু করাইতে চাই, তাহলে আমাদের কাছে এনকোডার ডিকোডার বলে একটা আর্কিটেকচার আছে যেটা আজকে আমরা দেখব। সেই আর্কিটেকচারটার কাজ হচ্ছে ২টা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক থাকবে। তার মধ্যে একটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে ইনপুটটাকে এনকোড করা। দ্যাটস হোয়াই ইটস কল্ড অ্যান এনকোডার। সেই এনকোডেড ভার্শনটাকে একটা ডিকোডারের কাছে পাঠানো। ডিকোডার যেটা করবে, ডিকোডার ইজ অ্যানাদার রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। সে এই এনকোডেড ভার্শনটাকে একটা ডিকোডেড ফরম্যাটে কনভার্ট করবে। নাও এনকোডার ডিকোডার মডেলস আর কোয়াইট পপুলার এবং এইটা মোটামুটি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের শুরু থেকেই বেশ পপুলার ছিল। তো আমরা অনেকদিন থেকেই এনকোডার ডিকোডার ব্যবহার করতেছি। নাও এনকোডার ডিকোডার মডেলস রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দিয়ে পপুলার হইলেও রিসেন্ট এনকোডার ডিকোডার মডেলস অলমোস্ট এক্সক্লুসিভলি আর ট্রান্সফর্মার্স। আমরা আজকে ট্রান্সফরমার কতটুকু শুরু করতে পারবো আমরা জানি না, বাট শুরু করতে পারলে খুব ভালো। আহ, আমাদের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে যে 2টা ক্লাস লাগবে এনকোডার ডিকোডার আর ট্রান্সফরমারে, 2টা ক্লাস লাগবে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসে, আর একটা ক্লাস লাগবে হচ্ছে বায়াস এন্ড ইন্টারপ্রেটেবিলিটি। সো 5টা ক্লাস টোটাল আজকেরটা সহ। সো লেটস সি আমরা এনকোডার ডিকোডার কিভাবে কাজ করে এইটা বোঝার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড টাস্ক নিব। এক্স্যাক্টলি আমরা যেরকম সিকোয়েন্স লার্নিং এর জন্য পজ ট্যাগিং কে স্ট্যান্ডার্ড টাস্ক ধরে নিয়ে আমরা মার্কভ মডেল এক্সট্রা জিনিসগুলো ব্যাখ্যা করছি, একইভাবে এনকোডার ডিকোডার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড টাস্ককে নিব। এনকোডার ডিকোডারের বেশ কিছু টাস্ক আছে যেমন সামারাইজেশন, কোয়েশ্চেন অ্যানসারিং, ট্রান্সলেশন এটসেট্রা এটসেট্রা। সেরকম এই টাস্কগুলোর মধ্যে থেকে একটা টাস্ককে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিব। ধরে সেই টাস্কটা আমরা কিভাবে এনকোডার ডিকোডার দিয়ে সলভ করি সেই জিনিসটা আমরা দেখব। আমাদের ওই টাস্কটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাস্কটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। আমরা চেষ্টা করব একটা ফরেন ল্যাঙ্গুয়েজ এফ থেকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ই সেন্টেন্স তৈরি করতে। সো উই উইল হ্যাভ আ ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স এফ and we will translate it to an English language sentence E. সো এই কাজটা করার জন্য আমরা আলাপটা শুরু হবে এনকোডার ডিকোডারের ইমিডিয়েট আগে। আমরা হচ্ছে প্রথমে দেখব যে কিভাবে আমরা প্রবাবিলিস্টিক সলিউশন ব্যবহার করে এই কাজটা করতে পারি এবং আমাদের যে প্রবাবিলিস্টিক সলিউশনটা আমরা দেখব সেটার নাম হচ্ছে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগরিদম। সো সেটা ব্যবহার করে আমরা একটা ক্লাসিক্যাল ট্রান্সলেশন মডেল তৈরি করব। তারপর আমরা দেখব কিভাবে এনকোডার ডিকোডার মডেল ক্যান ইমপ্রুভ আপন ইট। এনকোডার ডিকোডার মডেল ব্যবহার করে আমরা কিভাবে এটাকে আরেকটু বেটার করতে পারি। সো আমরা আমাদের আলাপের শুরুতেই বাই দ্য ওয়ে এনকোডার ডিকোডারের আলাপের আগে যে এই যে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন আলাপটা এইটা লেকচারে দেয়া আছে হচ্ছে একদম শেষ পার্টে। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমরা দেখব যে লেকচারের শুরুতে আসলে এনকোডার ডিকোডার আর ট্রান্সলেশনের যে ইয়েটা এটা একদম শেষে এই যে এখান থেকে, হ্যাঁ। সো আমি এটা স্লাইডটা একটু ঠিক করে দিব, আমি এগুলোকে উপরে তুলে নিয়ে আসবো সো দ্যাট সিকোয়েন্সিয়ালিটি থাকে, বাট এটা করতে খেয়াল নাই আমার। সো লেটস স্টার্ট, আমরা শুরু করি। সো আমরা যেটা বললাম
আমাদের টার্গেট হচ্ছে if I am given a foreign sentence, it can be a French sentence F, সেটা থেকে আমরা হচ্ছে ইংলিশ সেন্টেন্স তৈরি করব E। সো আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি এমন একটা প্রবাবিলিটি বের করা যেটা হচ্ছে আর্কম্যাক্স অফ প্রবাবিলিটি অফ E given F। আমাকে দেয়া আছে একটা F সেন্টেন্স, আমাকে তৈরি করতে হবে একটা E সেন্টেন্স। সো যে E সেন্টেন্সটা আমার F সেন্টেন্সের জন্য ম্যাক্সিমাম প্রবাবিলিটি জেনারেট করবে সেটাই হবে আমার মোস্ট প্রবাবল ট্রান্সলেশন। দ্যাটস দ্য আইডিয়া বিহাইন্ড আ প্রবাবিলিস্টিক ট্রান্সলেশন মডেল। Probabilistic translation model was very popular in 90s and 2000s. Even in early 2010s, it was quite popular as well. আমরা যে particular algorithmটা দেখব, that algorithm is popularly known as IBM Model 1. So IBM Model 1 আমাদেরকে যে ট্রান্সলেশন মডেলিংটা করে দিবে, আমরা সেই জিনিসটা ব্যবহার করব। সো আমরা স্টেপ বাই স্টেপ আসি। এগেইন আমাদের টাস্কের ডেফিনিশন হচ্ছে given a sentence F in a foreign language, what is the probability of this English sentence E? That is probability of E given F. যে ইংলিশ সেন্টেন্সটার জন্য probability of E given F highest হবে সেটাই হচ্ছে আমার মোস্ট প্রবাবল ট্রান্সলেশন। নাও probability of E given F কে আমরা again Bayes theorem ব্যবহার করে just like আমাদের hidden Markov model and etc যেসব জায়গায় ব্যবহার করছি সেম টেকনিক আমরা যেটা করব, আমরা এটাকেও ঘুরে দেব। ঘুরায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন আর্গম্যাক্স বের করতে হবে probability of E times probability of F given E। probability of E হচ্ছে আমাদের প্রায়র প্রবাবিলিটির রিপ্রেজেন্টেশন এবং probability of F given E এটাকে আমরা ডাকি হচ্ছে ট্রান্সলেশন মডেলিং। সো দুইটা টার্মিনোলজির নাম আছে। probability of F given E is called translation modeling, আর এটার সাথে মাল্টিপ্লাইড হয়ে probability of E যেটা আছে that's called language model or language modeling. সো ল্যাঙ্গুয়েজ মডেলিংটা আমরা যখন ট্রান্সফরমার করব তখন ল্যাঙ্গুয়েজ মডেলে আরো অনেক বেশি সময় দিব। দ্য আইডিয়া অফ ল্যাঙ্গুয়েজ মডেল আমি এখানে জাস্ট ব্যাখ্যা করতেছি। দ্য আইডিয়া অফ আ প্রবাবিলিস্টিক ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে যে আমি যদি একটা সেন্টেন্স ই দিই তাহলে সেই সেন্টেন্স একটা ল্যাঙ্গুয়েজ মডেল ওই সেন্টেন্সটা ওই ভাষার সেন্টেন্স কিনা এটার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবে। লেটস সে আমি হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ মডেলকে যদি বলি I eat rice, it will cause a very high probability because I eat rice is a very standard English sentence. কিন্তু আমি যদি সেন্টেন্সটা দেই হচ্ছে প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য যে rice eat I, that will cause a low probability because that is not a standard English sentence. ল্যাঙ্গুয়েজ মডেলিং এর কাজ বিভিন্নভাবে ডিফাইন করা যায়। এটা ওয়ান অফ দোজ ডেফিনিশনস। देयर আর আদার ডেফিনিশনস অ্যাজ ওয়েল। আমরা হচ্ছে মিকলভের অ্যালগরিদম পড়ার সময় ল্যাঙ্গুয়েজ মডেলিং এর একটা ডেফিনিশন দেখছি। আমরা ইন ফিউচার আরো ল্যাঙ্গুয়েজ মডেলিং এর ডেফিনিশন দেখব যখন আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল পড়তে যাব। বাট ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রবাবিলিস্টিক ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে ইফ গিভেন আ সেন্টেন্স ই, a language model will estimate the probability of that particular sentence in that language. যদি সেন্টেন্সটা ল্যাঙ্গুয়েজে allowed সেন্টেন্স হয় তাহলে it will get a higher probability, এটা যদি না হয় তাহলে it will get a lower probability. বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ মডেল আছে এবং almost all language models are trained on a massive amount of unlabeled data. So unsupervised learning ওয়েতে ট্রেন করা হয়। আমরা মোস্টলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ ল্যাঙ্গুয়েজ মডেলিং এ আমরা নিউরাল ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ব্যবহার করি। এগেইন in near future we will see neural language model গুলো দেখতে কেমন হয়। এর আগেও বিভিন্ন রকম এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল এটসেট্রা ছিল, বাট we will mostly focus on neural language models. বাট আমাদের মেইন ফোকাস ল্যাঙ্গুয়েজ মডেলিং এ না, আমাদের মেইন ফোকাস হচ্ছে ট্রান্সলেশন মডেলিং এ। ট্রান্সলেশন মডেলিং হচ্ছে যদি আমাকে একটা সেন্টেন্স ই দেয়া হয় তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেশন এফ হওয়ার প্রবাবিলিটি কত এইটা বের করা। সো লাইক ট্রান্সলেশন মডেলিং হচ্ছে probability of F given E, অর্থাৎ আমাকে একটা ই দেয়া হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স, সেটা আমি ট্রান্সলেট করে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স F পাচ্ছি, এইটার প্রবাবিলিটি কত। সো বিভিন্ন রকমের ট্রান্সলেশন মডেলিং এক্সিস্ট করে প্রবাবিলিস্টিক ট্রান্সলেশন মডেল। ইয়েস আই এম রেকর্ডিং ইট। হ্যাঁ আমি রেকর্ড করতেছি এবং এটা আপলোড করে দিব, আজকে রাতেই আপলোড করে দিব। সো বিভিন্ন রকম ট্রান্সলেশন মডেলিং এক্সিস্ট করে। আমরা যে ট্রান্সলেশন মডেলটা দেখব একটু আগে বললাম সেটা হচ্ছে IBM মডেল 1।
আইবিএম মডেল 1 যেটা করে সেটা হচ্ছে সে সেন্টেন্স লেভেল ডেটা নেয়, অর্থাৎ সে হচ্ছে ইংলিশ ডেটা নেয়, সে ইংলিশের করেসপন্ডিং অন্য ভাষার একটা সেন্টেন্স নেয়, এই দুইটা সেন্টেন্সের মধ্যে সে হচ্ছে অ্যালাইনমেন্ট তৈরি করার চেষ্টা করে যে কোন ওয়ার্ডের ট্রান্সলেশন কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি। এইটার থ্রুতে এই জিনিসটা সে তৈরি করে সে হচ্ছে একটা ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্ট তৈরি করে যে এইটার ট্রান্সলেশন এটা হওয়ার প্রবাবিলিটি বেশি, এইটার ট্রান্সলেশন এটা হওয়ার প্রবাবিলিটি বেশি। এই ক্যালকুলেশনটা সে করে, এই ক্যালকুলেশনটা ইভেন্চুয়ালি আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে একটা ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্ট। সেই ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্টটা ব্যবহার করে আমরা ট্রান্সলেশনটা করি। এখানে যেমন একটা এক্সাম্পল দেয়া আছে যে দা ব্লু হাউস, এটার ট্রান্সলেশন স্প্যানিশে হচ্ছে লা কাসা আজুল। নাও ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে আসে, স্প্যানিশ ভাষায় অ্যাডজেক্টিভটা নাউনের পরে আসে, যে কারণে দা ট্রান্সলেশন লা একদম এক্সাক্ট পজিশনেই হইছে, ব্লু ট্রান্সলেশন আর হাউসের ট্রান্সলেশন ক্রস খেয়ে গেছে। ব্লু ট্রান্সলেশন চলে গেছে হচ্ছে শেষে, হাউসের ট্রান্সলেশন চলে আসছে আগে। সো দা ব্লু হাউসের ট্রান্সলেশন হয়ে গেছে লা কাসা আজুল। A good translation model like IBM Model 1, a good probabilistic translation model will be able to capture that. যে দা ট্রান্সলেশন লা, ব্লু ট্রান্সলেশন আজুল, হাউসের ট্রান্সলেশন কাসা, এইটা সে ক্যাপচার করতে পারে ইউজিং দ্য বটম ইকুয়েশন। এই বটম ইকুয়েশনটা যেটা বলতেছে সেটা হচ্ছে ইট উইল ক্যালকুলেট অল পসিবল অ্যালাইনমেন্টস, অর্থাৎ সে হচ্ছে দা থেকে লা হওয়ার প্রবাবিলিটি কত যেমন ক্যালকুলেট করবে, দা থেকে কাসা, দা থেকে আজুল, এই প্রত্যেকটা প্রবাবিলিটি সে ক্যালকুলেট করবে। একইভাবে ব্লু থেকে লা, ব্লু থেকে কাসা, ব্লু থেকে আজুল, সেম গোজ ফর হাউস। সে হচ্ছে প্রত্যেকটা অ্যালাইনমেন্ট সে ক্যালকুলেট করবে, সে অ্যালাইনমেন্ট গুলা ক্যালকুলেট করে তারপর সেই অ্যালাইনমেন্ট গুলার গুণফল সে নিবে, গুণফল নেওয়ার পর প্রত্যেকটা গুণফলকে সে হচ্ছে আপডেট করবে ইয়ের জন্য, ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্টের জন্য। তারপর সে প্রত্যেকটা অ্যালাইনমেন্টের জন্য সে হচ্ছে আমার দিন শেষে একটা আর্গম্যাক্স তো আছেই, সে আর্গম্যাক্সটা সে ক্যালকুলেট করবে যে কোন অ্যালাইনমেন্টের জন্য আমি ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাচ্ছি। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পুরো ইকুয়েশনটা ব্যবহার করে আমরা এই পুরো ক্যালকুলেশনটা করতে পারি। সো এইখানে ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো দুইটা জিনিস। নাম্বার ওয়ান, why are we even doing this? আমার কাছে যদি একটা ডিকশনারি থাকে, যে ডিকশনারিতে প্রত্যেকটা শব্দের জন্য প্রত্যেকটা শব্দের ট্রান্সলেশন দেয়া থাকে, শব্দ লেভেল ট্রান্সলেশন, তাইলে কিন্তু আমার এই কাজটা করতে হয় না, যেটাকে আমরা কর্পাস অফ ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্ট বলতেছি। আমার কাছে যদি ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্ট থাকে যে কাসা মানে হচ্ছে হাউস, আর ব্লু মানে হচ্ছে আজুল মানে হচ্ছে ব্লু, রোহা মানে হচ্ছে লাল, ওয়ার্দা মানে হচ্ছে গ্রিন, এরকম যদি আমার কাছে ওয়ার্ড লেভেল একটা কর্পাস থাকে, তাইলেই কিন্তু এই জিনিসটা আমার জন্য খুব একটা জটিল হয় না, তাইলে কিন্তু আমার এই কাজটা করতে হয় না। এটা সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ইউজুয়ালি যখন আমরা আনসুপারভাইজড উপায়ে ডেটা কালেক্ট করি কোন রকম অ্যালাইনমেন্ট ছাড়া, তখন the data that we collect is usually sentence level data. So sentence level data যখন আমার কাছে থাকে, sentence level translation যখন আমার কাছে থাকে, তখন কিন্তু আমি এক্স্যাক্টলি এই জিনিসগুলো জানি না। Yes, we can set up a set of rules যে আমরা বলে দিতে পারি যে আমরা ইংলিশ থেকে স্প্যানিশে ট্রান্সলেট করতেছি, সো আমার অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের পরে আসবে এটসেট্রা এটসেট্রা। বাট as you can imagine, when sentences are longer, these sort of rules are quite difficult to write. এবং যদি আমার ল্যাঙ্গুয়েজটা একটু ফ্রি ফ্লোয়িং ল্যাঙ্গুয়েজ হয়, তখন এই জিনিসটা ক্যাপচার করা ইটস অফেন ডিফিকাল্ট। সো দিস ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। যখন আমার কাছে সেন্টেন্স লেভেল ডেটা থাকে, তখন জিনিসটা করতে হলে আমার এই প্রসেসে যেতে হয়। সো ইনস্টেড অফ হ্যাভিং ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্টস, আমাদের কাছে হচ্ছে সেন্টেন্স লেভেল ডেটা আছে। সো সেন্টেন্স লেভেল ডেটা থেকে আমরা যখন ট্রান্সলেশনটা শিখতে চাই, তখন আমাদের জন্য এই সলিউশনটা ইটস মোর ফ্রুটফুল। সো আমরা যে অ্যালগরিদমটা, আমরা বলতে আইবিএম মডেল 1 যে অ্যালগরিদমটা ব্যবহার করে এই ট্রান্সলেশনটা করে, that algorithm is known as expectation maximization algorithm. So expectation maximization algorithm হচ্ছে basically we will have uniform expectation for every single alignment. আমার কাছে যতগুলা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন আছে, যে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনকে আমি সমান পরিমাণ প্রবাবিলিটি দিয়ে শুরু করব। অর্থাৎ দা থেকে লা হওয়ার প্রবাবিলিটি যত, দা থেকে কাসা এবং দা থেকে লাইক আজুল হওয়ার প্রবাবিলিটি আমি ইনিশিয়ালি সমান ধরে নিব। তারপর আমি দেখব যে আমার কয়েকটা অবজারভেশনে
কোন শব্দগুলা বেশি বেশি আসতেছে, যে শব্দগুলা মাল্টিপল সিচুয়েশনে বেশি বেশি আসে সেই শব্দগুলোকে প্রত্যেক ইটারেশনে তার ওয়ার্ড ওয়ার্ড ট্রান্সলেশনের প্রবাবিলিটি গুলো আমি বাড়ায় দিতে থাকবো, যেগুলা কম কম আসতেছে সেগুলার প্রবাবিলিটি আমি কমাই দিতে থাকবো। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? ধরি আমার কাছে দুইটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্স হচ্ছে দ্য ব্লু হাউস, আরেকটা সেন্টেন্স হচ্ছে গ্রিন হাউস, হ্যাঁ, or red house, let's say red house. So the blue house এর ট্রান্সলেশন হচ্ছে লা কাসা আজুল, আর রেড হাউস এর ট্রান্সলেশন হচ্ছে কাসা রোহা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দা ব্লু হাউস, এইখানে হাউস শব্দটা আছে, লা কাসা আজুলে কাসা শব্দটা আছে, আবার রেড হাউসে আমার হাউস শব্দটা আছে, কাসা রোহাতে কাসা শব্দটা আছে। তার মানে ইট ইজ লাইকলি যে হাউস শব্দটা ট্রান্সলেশন লা না, হাউস শব্দটা ট্রান্সলেশন আজুল না, হাউস শব্দটা ট্রান্সলেশন হচ্ছে কাসা। সো যত বেশি সেন্টেন্সে একটা ইংলিশ শব্দ এবং একটা স্প্যানিশ শব্দ এই জোড়াটা যে পজিশনেই হোক একসাথে আসে, তার মানে ভেরি লাইকলি যে এই ইংরেজি শব্দটা ট্রান্সলেশন ওই স্প্যানিশ শব্দটা। I know it's a very simplistic way of thinking things because there can be multiple situations যেখানে এই জিনিসটা হোল্ড করবে না, বাট ইন আ ভেরি সিম্পল সিচুয়েশন দ্যাটস আ ভেরি সিম্পল ইনটুইশন। এই ইনটুইশনটা ধরে হচ্ছে আমরা আগাবো। সো আমরা কাজটা যেটা শুরু করব, এগেইন আমরা শুরুতে ধরে নেব সব শব্দ থেকে সব শব্দ ট্রান্সলেট হওয়ার প্রবাবিলিটি সেম, কারণ এগেইন আমরা জানি না কোন শব্দের ট্রান্সলেশন কি। শুরুতে আমরা জানি না যে হাউস শব্দটা ট্রান্সলেশন হচ্ছে কাসা, সো শুরুতে সবার থেকে সবার প্রবাবিলিটি সেম। তারপর আমরা অবজারভেশন শুরু করব। আমরা অবজারভেশনে দেখব যে কোন ওয়ার্ডগুলা, কোন ওয়ার্ড পেয়ার বেশি বেশি অবজারভেশনে আসতেছে, সেইগুলার ওয়ার্ড লেভেল প্রবাবিলিটি আমি বাড়াইতে থাকবো, যেগুলা কম কম অবজারভেশনে আসতেছে তাদের প্রবাবিলিটি আমি কমাইতে থাকবো। এইভাবে আমরা মাল্টিপল ইটারেশন চালালে হোপফুলি একটা সময় উই উইল রিচ আ সার্টেইন প্ল্যাটো, যেখানে হচ্ছে আমার এই প্রবলেমটা একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাবে। তো যখন স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাবে তখন আমরা ধরে নিব যে আমার ট্রান্সলেশন মোটামুটি হয়ে গেছে। সো এই পুরো প্রসেসটা আমরা একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। ধরে নেই আমার কাছে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে বিসি ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে এক্সওয়াই ল্যাঙ্গুয়েজ। বিসি ল্যাঙ্গুয়েজে টোটাল ওয়ার্ড আছে দুইটা, বি আর সি। এক্সওয়াই ল্যাঙ্গুয়েজে টোটাল ওয়ার্ড আছে দুইটা, এক্স আর ওয়াই। বিসি ল্যাঙ্গুয়েজে টোটাল সেন্টেন্স আছে দুইটা, একটা হচ্ছে বি স্পেস সি আর একটা হচ্ছে বি। এক্সওয়াই ল্যাঙ্গুয়েজে দুইটাই সেন্টেন্স আছে, এক্স স্পেস ওয়াই আর ওয়াই, এবং এক্স স্পেস ওয়াই হচ্ছে বি স্পেস সি এর ট্রান্সলেশন, ওয়াই হচ্ছে বি এর ট্রান্সলেশন। এর চেয়ে সিম্পল ট্রান্সলেশন মডেল ক্রিয়েট করা সম্ভব না। আমরা যদি এক ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করি তাহলে বেসিক্যালি ইটস আ ওয়ার্ড লেভেল ট্রান্সলেশন, দেয়ার ইজ নাথিং টু ডু। সো আমাদের দুই ট্রান্সলেশনটা করতে হবে, দুই শব্দের ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন। আবার শুধু একটা সেন্টেন্স দিয়ে আমরা ট্রান্সলেশনটা করতে পারতাম। যদি শুধু আমাকে বি স্পেস সি থেকে এক্স স্পেস ওয়াই দেওয়া হতো তাহলে আমি ট্রান্সলেশন করতে পারতাম না, কারণ আমি জানি না বি ট্রান্সলেশন এক্স সি ট্রান্সলেশন ওয়াই নাকি বি ট্রান্সলেশন ওয়াই সি ট্রান্সলেশন এক্স। এখানে যে পসিবল অ্যালাইনমেন্ট গুলো যে দেয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি সি থেকে এক্স ওয়াই দুই ভাবে হইতে পারে, বি থেকে এক্স সি থেকে ওয়াই, অথবা বি থেকে ওয়াই সি থেকে এক্স। শুধু যদি আমাকে প্রথম সেন্টেন্সটা দেয়া থাকতো তাহলে আমি করতে পারতাম না, বিকজ আই হ্যাভ টু পসিবল অ্যালাইনমেন্টস, তার মধ্যে কোনটা যে আসলে কারেক্ট আই ডোন্ট নো। ইনিশিয়ালি আমার কোনো আইডিয়া নেই, এই কারণে আমাকে দ্বিতীয় সেন্টেন্সটা দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে বি থেকে ওয়াই ইজ আ লেজিট ট্রান্সলেশন। সো বি থেকে যদি ওয়াই হয় তাহলে সি থেকে এক্স হবে। সো মাঝের যে অ্যালাইনমেন্টটা দ্যাটস দ্য কারেক্ট অ্যালাইনমেন্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। কাজে আমাকে মিনিমাম দুই ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে, আমাকে মিনিমাম দুইটা সেন্টেন্স দিতে হবে, এবং সেই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা মিনিমাম দুই শব্দের সেন্টেন্স হতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। কারণ আমি যদি এগেইন বি থেকে ওয়াই আর সি থেকে এক্স দিয়ে দিতাম তাহলে আমার ট্রান্সলেশন করতে হতো। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট, literally the easiest translation model we can think of. So let's try to do that. আমরা সেটা করার চেষ্টা করি। এখানে প্রথম যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে
আমাকে ধরে নিতে হবে স্টেপ নাম্বার 1, আমরা হচ্ছে একদম স্টেপ নাম্বার ধরে ধরে আগাবো। স্টেপ নাম্বার 1 হচ্ছে আমার ধরে নিতে হবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ডের ট্রান্সলেশন ইকুয়াল প্রবাবিলিটি। সো আমার কাছে কি কি প্রবাবিলিটি আছে আমি এটা শেয়ার না করে আমি হচ্ছে আমার হোয়াইট বোর্ডটা শেয়ার করি, তাহলে আমরা লিখে লিখে আগেলে মনে হয় সহজ হবে। সো আমার কাছে সেন্টেন্সটা কি আছে, আমার কাছে আছে বি স্পেস সি দ্যাট ট্রান্সলেটস ইনটু এক্স স্পেস ওয়াই, এবং আমার কাছে আছে হচ্ছে বি থেকে ওয়াই, সরি বি থেকে ওয়াই, এই দুইটা আছে আমার কাছে সেন্টেন্স। সো এই দুইটা আমার অবজারভেশন হবে, বাট ইনিশিয়ালি বিফোর লুকিং ইনটু দিস অবজারভেশনস আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে উই স্টার্ট উইথ ইউনিফর্ম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আমার কাছে প্রবাবিলিটি অফ বি থেকে এক্স হওয়ার প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ বি থেকে ওয়াই হওয়ার প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ সি থেকে এক্স হওয়ার প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি হচ্ছে সি থেকে ওয়াই হওয়ার প্রবাবিলিটি, এগুলা আমার ইনিশিয়াল প্রবাবিলিটি ক্যালকুলেট করে নিতে হবে। তারপর হচ্ছে আমি অবজারভেশনে যাব। সো আমরা কি বললাম, আমার স্টেপ নাম্বারগুলো হচ্ছে আমার স্টেপ 1 এ আমরা ইনিশিয়াল ওয়ার্ড প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করব, এবং আমরা বলতেছি যে এই প্রবাবিলিটি গুলোর ইনিশিয়ালাইজেশন হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়ে। সো লেটস হেল্প মি, আমরা একসাথে করার চেষ্টা করি পুরো জিনিসটা। হোয়াট শুড বি দ্য প্রবাবিলিটি অফ এক্স গিভেন বি? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যদি হয় প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি অফ এক্স গিভেন বি কত? এনিওয়ান? কেউ ক্লাসে আছে নাকি ক্লাস থেকে চলে গেছে? আচ্ছা, কেউ মনে হয় ক্লাসে নাই, আমি নিজে নিজেই বলতে থাকি। প্রবাবিলিটি অফ এক্স গিভেন বি হচ্ছে হাফ। Why half? Because probability of y given b is also half. Probability of x given b যদি again আমার conditional probability দুইটার যোগফল এক হতে হবে। So probability of x given b is half, probability of y given b is half, same probability of x given c is half, probability of y given c is half as well. গেল চমৎকার। সো আমার স্টেপ নাম্বার 1 শেষ, দ্যাটস স্টেপ নাম্বার 1। এবার আমার কাজ হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 তে আমার কাজ করণীয় হচ্ছে, আচ্ছা আমার এটা মনে দেখা যাচ্ছে না, সরি সেকেন্ড। আচ্ছা, এটা স্লাইডেও একই ভাবে দেয়া আছে। সো প্রবাবিলিটি অফ x given b, y given b, x given c, y given c all are half. ওকে, এইবার আমার কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট গুলা ক্যালকুলেট করা। হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ bc থেকে xy গিভেন অ্যালাইনমেন্টটা হচ্ছে প্রবাবিলিটি অফ bx cy। এটা আমার মানে আমার টোটাল অ্যালাইনমেন্ট কয়টা হতে পারে? আমার কাছে সেন্টেন্স আছে হচ্ছে এই দুইটা সেন্টেন্স। আমার পসিবল অ্যালাইনমেন্ট হচ্ছে প্রথম সেন্টেন্সের জন্য দুইটা, যেখানে বি থেকে এক্স হতে পারে, সি থেকে ওয়াই হতে পারে, বি থেকে ওয়াই হতে পারে, সি থেকে এক্স হতে পারে। সেন্টেন্স 2 এর জন্য একটা অ্যালাইনমেন্ট পসিবল, বি থেকে ওয়াই, আর কিছু হওয়া পসিবল না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যালাইনমেন্টের প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করব। সো প্রথম অ্যালাইনমেন্ট হচ্ছে বি থেকে এক্স, সি থেকে ওয়াই, এটার প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করার চেষ্টা করব। এইটার প্রবাবিলিটি ইজ ভেরি ভেরি সিম্পল, উই জাস্ট multiply the probability of b x given b and y given c। আমার যে দুইটা এখানে ট্রান্সলেশন আছে অ্যালাইনমেন্টে, এই দুইটার গুণফলই হচ্ছে এটা টোটাল প্রবাবিলিটি। বিকজ अगेन ইন দিস পার্টিকুলার কেস আমরা জয়েন্ট প্রবাবিলিটি কনসিডার করতেছি, এবং জয়েন্ট প্রবাবিলিটি দুইটা জিনিসের প্রবাবিলিটির গুণফল হয় যখন উই কনসিডার देम ইন্ডিপেন্ডেন্ট, এবং এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমার প্রবাবিলিটি গুলো ইন্ডিপেন্ডেন্ট। সো প্রবাবিলিটি অফ b থেকে x, c থেকে y is equals to multiplication of probability of x given b and probability of y given c। চমৎকার। সো কি দাঁড়াচ্ছে, probability of x given b হচ্ছে হাফ এবং probability of y given c হচ্ছে হাফ, which multiplied 1/4। চমৎকার। একই ভাবে আমরা দ্বিতীয় প্রবাবিলিটিটাও ক্যালকুলেট করতে পারি। দ্বিতীয় প্রবাবিলিটি হচ্ছে probability of b থেকে y, c থেকে x, এই অ্যালাইনমেন্টের প্রবাবিলিটি। So probability of b থেকে y, c থেকে x it can be translated into the joint probability of x given c multiplied by probability of y given b।
সো প্রবাবিলিটি অফ x given c হচ্ছে 1/2, প্রবাবিলিটি অফ y given b হচ্ছে 1/2, দুইটার গুণফল হচ্ছে 1/4। ওকে, আর লাস্টের যে এলিমেন্ট আছে প্রবাবিলিটি অফ y থেকে b, সরি b থেকে y, সেটা ট্রান্সলেশন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, আমার বাম পাশে দেয়া আছে। চমৎকার, তাহলে আমার দাঁড়াইলো হচ্ছে প্রবাবিলিটি অফ bx cy, এটার প্রবাবিলিটি হচ্ছে 1/4, প্রবাবিলিটি অফ by cx, এটার প্রবাবিলিটি হচ্ছে 1/4, প্রবাবিলিটি অফ by, এটার প্রবাবিলিটি হচ্ছে হাফ। চমৎকার। সো দ্যাটস স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2টা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আমি আরেকবার বলতে পারি পুরো স্টেপ নাম্বারটা, স্টেপ নাম্বার 2টা। আর স্টেপ নাম্বার 2 এখনো শেষ হয়নি। স্যার আরেকবার বলেন স্যার। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি। সো আমরা স্টেপ নাম্বার 1টা তো ক্লিয়ার হয়েছে সবার কাছে, রাইট? জি স্যার। ওকে, স্টেপ নাম্বার 1 ক্লিয়ার হয়েছে। সো স্টেপ নাম্বার 2টা, স্টেপ নাম্বার 2 এর জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার কাছে টোটাল অ্যালাইনমেন্ট কয়টা আছে। আমার কাছে টোটাল অ্যালাইনমেন্ট আছে 3টা। দুইটা সেন্টেন্স, পসিবল অ্যালাইনমেন্ট হচ্ছে 3টা। প্রথম সেন্টেন্সের জন্য 2টা, দ্বিতীয় সেন্টেন্সের জন্য 1টা। প্রথম সেন্টেন্সের জন্য পসিবল অ্যালাইনমেন্ট কি কি হতে পারে? b থেকে x ট্রান্সলেট হবে, c থেকে y হবে, অথবা b থেকে y হবে, c থেকে x হবে। এই দুইটা পসিবল অ্যালাইনমেন্ট হতে পারে। সেন্টেন্স নাম্বার 2 এর জন্য একটাই অ্যালাইনমেন্ট পসিবল, b থেকে y, আর কিছু পসিবল না। সো আমাদের এখন এই 3টা পসিবিলিটি ক্যালকুলেট করতে হবে। এখন স্টেপ নাম্বার 1 এ আমরা অলরেডি প্রবাবিলিটি অফ x given b, y given b, x given c, y given c ক্যালকুলেট করে আসছি। ইয়েস, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এটসেট্রা এটসেট্রা, বাট আমার কাছে এই নাম্বারগুলো আছে। সো এইগুলা ব্যবহার করে আমি হচ্ছে এখন অ্যালাইনমেন্টের প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করব। সো একটা অ্যালাইনমেন্ট, প্রথম অ্যালাইনমেন্টটা আমরা করি। প্রথম অ্যালাইনমেন্টটা হচ্ছে প্রবাবিলিটি অফ b থেকে x, c থেকে y, এইটার প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করব। সো b থেকে x, c থেকে y is essentially a joint probability of these two translations. So joint probability of b থেকে x, c থেকে y এর probability. ওকে, এবং আমরা ধরে নিচ্ছি b আর c হচ্ছে, x আর y হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট, এখানে তাদের কারোর সাথে কারো কোনো কানেকশন নাই। সো দিস জয়েন্ট প্রবাবিলিটি ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু দিস মাল্টিপ্লিকেশন। এই যে একটা প্রোডাক্ট ইয়েটা দেয়া আছে, ইটস এ প্রোডাক্ট অফ ইচ অফ দিস প্রবাবিলিটিস। সো প্রবাবিলিটি অফ দ্য ফার্স্ট অ্যালাইনমেন্ট, probability of b থেকে x, c থেকে y is product of probability of x given b and y given c. আমি যদি আমার বোর্ডটা একটু দেখাই তাহলে হয়তো ইজি হবে। সো probability of b থেকে x আর c থেকে y, সরি, c থেকে y, এই প্রবাবিলিটিটা can be broken down into probability of x given b multiplied by probability of y given c। ঠিক আছে? সো এই দুইটা কিন্তু আমরা জানি। probability of x given b কত? probability of x given b হচ্ছে হাফ, probability of y given c কত? এগেইন দেয়া আছে হাফ। x given b হচ্ছে হাফ আর y given c হচ্ছে হাফ, which is 1/4। চমৎকার। ওকে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যালাইনমেন্ট। ওকে, সো তারপর আমরা সেকেন্ড এলিমেন্টটা যদি দেখি, সেকেন্ড এলিমেন্ট কি? সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে BC থেকে XY হবে, বাট এইবার BC থেকে XY হবে উল্টা হবে, B থেকে Y হবে, C থেকে X হবে, এই অ্যালাইনমেন্টটা। সো अगेन B থেকে Y হবে, C থেকে X হবে, ইট ক্যান বি বয়েলড ডাউন ইনটু the multiplication of probability of y given b times x given c. So what is the probability of y given b? Again বাম পাশে দেয়া আছে half. What is the probability of x given c? বাম পাশে দেয়া আছে half. দুইটার গুণফল কত? half times half 4, 1/4. So probability of এই অ্যালাইনমেন্ট হচ্ছে 1/4। তারপর লাস্ট একটা probability of b থেকে y, which is essentially probability of y given b. So what is the probability of y given b? Half. So basically these are the numbers we will come up with. এখন কি বোঝা গেছে মোটামুটি? না বোঝা গেলে রেকর্ডিং আছে, you can take another shot at. Okay? জি স্যার। So এটা গেল স্টেপ নাম্বার 2। এবার স্টেপ নাম্বার 2 এর একটা লেজ আছে, that's 2.1.
2.1 আমাকে বলে যে একটা সেন্টেন্সের সবগুলা প্রবাবিলিটির যোগফল মানে অ্যালাইনমেন্টের প্রবাবিলিটির যোগফল এক হইতে হবে। অর্থাৎ সেন্টেন্স 1 এ যতগুলা অ্যালাইনমেন্ট আছে তাদের প্রত্যেকের প্রবাবিলিটি গুলোর যোগফল এক হইতে হবে। সেন্টেন্স 2 এ যতগুলা প্রবাবিলিটি আছে তাদের যোগফল এক হইতে হবে। অর্থাৎ সেন্টেন্স 1 এর জন্য আমার প্রবাবিলিটি আছে কয়টা? দুইটা, প্রবাবিলিটি অফ bx cy আর প্রবাবিলিটি অফ by cx। এই দুইটার যোগফল এক হইতে হবে, বিকজ দ্যাটস হাউ প্রবাবিলিটি ওয়ার্কস। প্রবাবিলিটির যোগফল এক হইতে হবে। প্রবাবিলিটি অফ b থেকে y, that's the probability for the alignment probability for the second sentence, এইটারও যোগফল এক হইতে হবে। So now we need a normalization process. How do we normalize this? আমাদের নরমালাইজ করার উপায় হচ্ছে we can just multiply these two. প্রথমটা আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করে দিতে পারি। এগেইন আমাদের ইকুয়াল প্রবাবিলিটি দুটেই 1/4 1/4। সো দুইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে প্রবাবিলিটি অফ b থেকে x c থেকে y হচ্ছে হাফ, প্রবাবিলিটি অফ b থেকে y c থেকে x হচ্ছে হাফ। নাও দ্য অ্যাডিশন, নাও দ্য নাম্বারস সাম আপ টু 1। আর সেকেন্ড সেন্টেন্সের জন্য একটাই অ্যালাইনমেন্ট সম্ভব, সেটা 1ই হবে। সো দিস ইজ দ্য নরমালাইজেশন স্টেপ 2.1. So step number 1 was setting up the values for the word level probabilities. Step number 2, calculate the probability for the alignments. Step number 2.1, normalize the alignments so that প্রত্যেকটা সেন্টেন্সে all the alignment probabilities তাদের যোগফল যেন এক হয়। এবার স্টেপ নাম্বার 3, ইউজিং দিস অ্যালাইনমেন্ট ভ্যালুস আমরা হচ্ছে ওয়ার্ড লেভেল প্রবাবিলিটি গুলাকে আপডেট করব। কারণ আমরা শুরুতেই বলছিলাম যে যেই ওয়ার্ড যত অ্যালাইনমেন্টে বেশি বেশি আসবে তাদের ওয়ার্ড লেভেল প্রবাবিলিটি আমি তত বাড়ানোর চেষ্টা করব, যে কম কম আসবে তাকে কমানোর চেষ্টা করব। যেমন আমরা এই এক্সাম্পলে দেখতে পাইতেছি যে by দুই সেন্টেন্সে আসছে, সেন্টেন্স একেও আসছে, সেন্টেন্স দুইও আসছে। cy কিন্তু cy বা bx বা cx এরা কিন্তু আর আসে না। কাজেই ইট ইজ ভেরি ভেরি লাইকলি যে b এর ট্রান্সলেশন হচ্ছে y। কাজেই আমরা b ট্রান্সলেশন যে y অর্থাৎ প্রবাবিলিটি অফ y গিভেন b এইটা যেন বাড়ে, এটা হচ্ছে আমার গোল। এবং অন্য প্রবাবিলিটি গুলা প্রবাবিলিটি অফ x গিভেন b আর প্রবাবিলিটি অফ y গিভেন c যেন কমে, সেটাও আমার গোল। এবং প্রবাবিলিটি অফ y গিভেন b যদি বাড়ে, প্রবাবিলিটি অফ x গিভেন c ও কিন্তু বাড়া উচিত। আবার প্রবাবিলিটি অফ y গিভেন b যদি বাড়ে, প্রবাবিলিটি অফ y গিভেন c অটোমেটিক্যালি কমা উচিত। সেই জিনিসটি আমরা এখানে দেখব। সো এখন আমার কাজ হচ্ছে এই ডান পাশের প্রবাবিলিটি গুলো ব্যবহার করে বাম পাশের প্রবাবিলিটি গুলো আপডেট করা। এটা আমি কিভাবে আপডেট করব? এটা আমি আপডেট করব বাই ইউজিং অ্যাডিশন। আমরা যদি ইকুয়েশনটা দেখি, এখানে ইকুয়েশনটা আবার ফেরত যেতে হলে অনেকগুলো স্লাইড উপরে যেতে হবে। দেয়ার ইজ আ সামেশন সাম। সো প্রবাবিলিটি অফ x গিভেন b এটার আপডেটেড ভ্যালু হবে কতগুলা জায়গায় আমরা b থেকে x এই সিচুয়েশনটা ফেস করছি সেইগুলার যোগফল। What do I mean by that? So probability of x given b, আমার কার্সরটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমার কার্সর কি দেখা যাচ্ছে? না না স্যার। এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। সো probability of x given b যত জায়গায় আছে, যতগুলা অ্যালাইনমেন্টে আছে, সেই প্রত্যেকটা ভ্যালুকে আমি যোগ করব, সেটা হবে আমার probability of x given b এর নতুন ভ্যালু। সো probability of x given b আমার কোন কোন অ্যালাইনমেন্টে আছে? probability of x given b আছে এই অ্যালাইনমেন্টটায়, এই যে probability of x given b, হ্যাঁ এই অ্যালাইনমেন্টের মধ্যে আছে। probability of x given b এটার মধ্যে কি আছে? এটার মধ্যে নাই। এখানে আছে probability of y given b। probability of এটার মধ্যে কি আছে? এটার মধ্যে নাই। এখানে আছে probability of y given b। সো probability of x given b এর আপডেটেড ভ্যালু হবে জাস্ট এই অ্যালাইনমেন্টটার ভ্যালু, which is half। চমৎকার। নাও probability of y given b, probability of y given b কয়টা জায়গায় আছে সেটা আমরা খুঁজে বের করব এবং সেগুলোর প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে যোগ করব। সো probability of y given b এখানে আছে, ওর ভ্যালু হচ্ছে হাফ। probability of y given b এখানেও আছে, ওর ভ্যালু হচ্ছে 1। সো 1 আর হাফ কে আমি যোগ করব, আমি পাচ্ছি হচ্ছে 3/2। এটা হবে আমার probability of y given b এর
আপডেটেড ভ্যালু। এগেইন প্রবাবিলিটি অফ x given c, এটা কয় জায়গায় আছে আমরা দেখি। প্রবাবিলিটি অফ x given c আছে হচ্ছে এখানে, আর কোথাও নাই। এখানে আছে প্রবাবিলিটি অফ y given c, আর এখানে তো c এর নাম গন্ধই নেই। সো প্রবাবিলিটি অফ x given c শুধু এখানে আছে, ওর ভ্যালু কত? হাফ, এখানে বসে যাবে হাফ। প্রবাবিলিটি অফ y given c কয় জায়গায় আছে? প্রবাবিলিটি অফ y given c আছে শুধু এই জায়গায়, এখানে y given c নাই, এখানেও তো নাই। সো ওর ভ্যালু হচ্ছে হাফ, বসে যাবে হচ্ছে হাফ। সো updated values of the word level probabilities are now 1/2, 3/2, 1/2 and 1/2. Now again it is a uniform probability situation থেকে আমরা শুরু করছিলাম। সো প্রত্যেকটা ওয়ার্ড লেভেল ট্রান্সলেশনের যোগফল এক হইতে হবে। ইটস a probability at the end of the day. So probability of x given b আর probability of y given b needs to add up to 1. Probability of x given c এবং probability of y given c also need to add up to 1. Probability of x given c আর y given c কপাল গুণে অলরেডি যোগফল 1 হচ্ছে, সো এখানে আমার হাত দিতে হবে না। বাট probability of x given b আর y given b এর যোগফল হচ্ছে 2, সো এটাকে আমার হাত দিতে হবে, এটাকে আমার নরমালাইজ করতে হবে আবার। সো স্টেপ নাম্বার 3.1 হচ্ছে নরমালাইজেশন। সো নরমালাইজেশনের রেজাল্ট আমি যদি নরমালাইজ করি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে probability of x given b হয়ে যাবে 1/4, probability of y given b হয়ে যাবে 3/4, probability of x given c হাফ ই হয়ে যাবে, probability of y given c হাফ ই হয়ে যাবে। সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে ইনিশিয়াল ইনটিউশন ছিল যে আমাদের y given b এইটা বাড়া উচিত, কারণ এগেইন b থেকে y এই ট্রান্সলেশনটা দুই জায়গায় এক্সিস্ট করতেছে, দুইটা ভিন্ন ভিন্ন অ্যালাইনমেন্টে, সেটাই কিন্তু হচ্ছে 3 given 4 হয়ে গেছে। এবং y given b যদি 3/4 হয়ে যায় তাহলে x given b অবশ্যই কমে আসবে। অর্থাৎ the word b is more likely to be translated into word y than it is to be translated into the word x. But দ্বিতীয় যে অ্যাসাম্পশনটা ছিল যে ভাই b যদি y এ ট্রান্সলেট হয় তাহলে তো বাই ডেফিনেশন c ও x এ ট্রান্সলেট হবে, সেটা কিন্তু আমরা এখনো লক্ষ্য করতে পারিনি। প্রবাবিলিটি অফ x given c এখনো হাফই আছে, প্রবাবিলিটি অফ y given c এখনো হাফই আছে। বাট এটা আমি সবাইকে বলবো বাসায় একবার প্র্যাকটিস করতে। আরেকটা রাউন্ড যদি আমি চালাই তখনই আমি দেখব প্রবাবিলিটি অফ x given c বাড়া শুরু করবে, প্রবাবিলিটি অফ y given c কমা শুরু করবে। The exact numbers will be probability of x given b তখন হয়ে যাবে 1/8, y given b আরো বেড়ে যাবে 7/8, probability of x given c হয়ে যাবে সম্ভবত 3/4 or something, আর probability of y given c হয়ে যাবে 1/4। সো এটা আরেক রাউন্ড চালাইলেই আমরা দেখব যে এক্সাক্ট যে বিহেভিয়ার আমি এক্সপেক্ট করতেছিলাম সেই বিহেভিয়ারটা আমি পাওয়া শুরু করছি। সো এই ইটারেশনটা যখন আমি মাল্টিপল টাইমস চালাবো এবং যতক্ষণ পর্যন্ত না আমি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে পৌঁছে যাচ্ছি, লাইক 99% প্রবাবল লেভেলে পৌঁছে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই ইটারেশনটা চালায় যাওয়াটাই হচ্ছে প্রসেস। সো দ্যাট ইজ দ্য ভেরি বেসিক অফ expectation maximization for translation modeling. Now, what are the challenges of this algorithm? Multiple challenges. Number one challenge, as you can see, there are like 5 different steps to calculate the probabilities for a language as simple as 2 word এবং জাস্ট 2 সেন্টেন্সের দুইটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশনে এই 5টা ডিফারেন্ট প্রসেস চালাইতে আমার এই পুরো সময়টা লাগছে। Now that means this is a very sluggish process, পুরো প্রসেসটা it's not a very nice process. হ্যাঁ, সো এই কাজটা it's not a very efficient process of course. যত এটা আমি বড় ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, যত বড় সেন্টেন্সেস আমার কাছে আসবে, তত এই জিনিসটা কঠিন হতে থাকবে। বাট in 90s this was the process that people used for translation, এবং এইটা at the end of the day মানে এই যে প্রসেসটা, এই প্রসেসের আউটকামটা কি আসলে, এই প্রসেস থেকে আমরা কি পাচ্ছি? এই প্রসেস থেকে আমরা পাচ্ছি যে বাম পাশের নাম্বারগুলো, হ্যাঁ, যে কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডে যাওয়ার প্রবাবিলিটি কত বেশি, সেই নাম্বারগুলো আমরা পাচ্ছি বাম পাশ থেকে। এটাই আমার দরকার, কারণ এগেইন যে শব্দগুলো, যে শব্দের ট্রান্সলেশন হওয়ার প্রবাবিলিটি যত বেশি, সেই নাম্বারটি তো থাকবে। এই নাম্বারটাই আমি প্লাগ ইন করব হচ্ছে আমার ওই ইকুয়েশনের মধ্যে। ইকুয়েশনে প্লাগ ইন করলে আমি আর্গম্যাক্সে ওই ট্রান্সলেশনটা উঠে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।
অর্থাৎ দা কাসা আজুল থেকে লা কাসা আজুল থেকে দা ব্লু হাউস ট্রান্সলেট করতে হলে আমার দা থেকে লা যে ট্রান্সলেশনটা সেটার প্রবাবিলিটি নিশ্চয়ই সবচেয়ে বেশি থাকবে। ব্লু থেকে আজুল এটার প্রবাবিলিটিও এই ম্যাথ করলে নিশ্চয়ই বেড়ে আসবে অনেকটুকু। কাসা থেকে হাউস এটার প্রবাবিলিটি নিশ্চয়ই অনেকটুকু বেশির দিকেই থাকবে। সো ওভারঅল the multiplication will be comparative to other numbers larger. So la casa azul এটা the blue house এর ট্রান্সলেশন হিসেবে accepted হবে। But again, as you can imagine, আমার সেন্টেন্স গুলো যত লম্বা হতে থাকবে, আমার কর্পাসটা যত বড় হবে, অর্থাৎ সেন্টেন্সের সংখ্যা যত বাড়বে, আমার অ্যালাইনমেন্টের সংখ্যা তত বাড়বে। আমার ওয়ার্ডের সংখ্যা যত বাড়বে তত আমার এই বাম পাশে প্রবাবিলিটির সংখ্যা তত বাড়বে, তাই তো? সো এই নাম্বারগুলো দিস বিকামস ভেরি স্লাগিশ ভেরি ভেরি কুইকলি। আমি যদি পরীক্ষায় দেই এই জিনিসটা সিমুলেট করতে, তাইলেই দেখা যাবে আমি যদি পরীক্ষায় লাইক 4 শব্দের একটা ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন এখানে করতে দেই, পুরো পরীক্ষা পার হয়ে যাবে ওই ক্যালকুলেশন গুলো করতে। এগেইন হাতে কলমে এইসব ক্যালকুলেশন করার তো কোনো মানে না, ইউ রাইট কোডস এন্ড সিমুলেট দোজ, বাট অ্যাজ ইউ ক্যান অল ইমাজিন যে দিস বিকামস ভেরি বিগ ভেরি ভেরি কুইকলি। সো that's the problem of the training process of EM or expectation maximization. আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে expectation maximization এর ট্রেনিং প্রসেস। এই যে আমরা একটা ট্রান্সলেশন মডেল বানাবো, এটাকে তো ট্রেন করতে হবে, এই আমরা ট্রেনিং করাইলাম, আমরা ওয়ার্ড লেভেল অ্যালাইনমেন্ট গুলো পাইলাম। চমৎকার। সো এইটার প্রবলেম গুলা আমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আমরা একটু পরে আসতেছি। সো লেটস সে আমি মডেলটাকে ট্রেন করাইছি, আমি এই প্রবাবিলিটি গুলো সব বাইট করছি, চমৎকার। এবার আমাকে একটা নতুন সেন্টেন্স দেয়া হয়েছে, দ্যাট ইজ দ্য টেস্টিং প্রসেস। আমাদের ওই যে ইয়েতে আমরা ভিদারবি অ্যালগরিদমে যেভাবে কাজ করছিলাম সেই তখন একটা নতুন সেন্টেন্স দিয়ে বলা হয়েছিল যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের পজট্যাগ দাও। এখানে আমাকে নতুন একটা সেন্টেন্স দিয়ে বলা হবে এটাকে স্প্যানিশে ট্রান্সলেট করো। আমাকে নতুন যে সেন্টেন্সটা দেয়া হয়েছে সেই সেন্টেন্সের কাজ হচ্ছে সেই সেন্টেন্সটাকে আমার হচ্ছে এখন স্প্যানিশে ট্রান্সলেট করতে হবে, এবং সেই সেন্টেন্সটা হচ্ছে দ্য গ্রিন হাউস। সো আমার কাছে প্রবাবিলিটি অফ দা থেকে গ্রিন, দা থেকে হাউস, হাউস না, দা থেকে কাসা, দা থেকে লা, এগুলো সবগুলো প্রবাবিলিটি আছে। হাউস থেকে কাসা, হাউস থেকে ভার্দে, হাউস থেকে লা, এগুলো মানে অল পসিবল ওয়ার্ড কম্বিনেশনের প্রবাবিলিটি এখন আমার কাছে আছে। সো আমি কি করব, আমি হচ্ছে এই প্রবাবিলিটি গুলাকে আমরা ট্রান্সলেট মানে ওই ইকুয়েশনের মধ্যে প্লাগ ইন করার চেষ্টা করব। এখন ব্যাপার হচ্ছে দা থেকে লা, দা থেকে কাসা, দা থেকে আজুল, এই যে মানে পুরা আজুল তো না, বাট দ্য গ্রিন হাউস। সো এই যে পুরা জিনিসটা, দ্যাটস আ লট অফ পসিবিলিটিস। আমার যদি এটা 10 সেন্টেন্স 10 ওয়ার্ডের সেন্টেন্স হয়, দ্যাটস আ লট অফ প্রবাবিলিটিস দ্যাট উই নিড টু কালেক্ট। এবং তারপর আমার যেটা করতে হবে, এই অল পসিবল কম্বিনেশন থেকে আমার আর্গম্যাক্সটা বের করতে হবে। সো দেয়ার আর ইজিয়ার ওয়েজ টু ডু দিস সর্ট অফ থিংস। সো সেটা হচ্ছে খুব জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে যে ওয়ার্ডটা ট্রান্সলেট করা হচ্ছে, লেটস সে দ্য গ্রিন হাউস, সেটার প্রথম সেন্টেন্সটা নেওয়া হয়, সেটার হাইয়েস্ট প্রবাবল যে ট্রান্সলেশনটা আছে সেটাকে নেওয়া হয়, দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে সেটাকে নেওয়া হয়, সেটা হাইয়েস্ট প্রবাবল যে ট্রান্সলেশনটা আছে সেটাকে নেওয়া হয়, তারপর চেক করা হয় ইউজিং দ্যাট ল্যাঙ্গুয়েজ মডেল, যে প্রবাবিলিটি অফ ই, সেই পার্শিয়াল ট্রান্সলেশন যেটা চেক করা হয় যে ইজ দিস আ লেজিট পিস অফ সেন্টেন্স। যদি না হয় তাহলে স্টার্ট ডুইং ইট अगेन, যে আমার হচ্ছে তাহলে এটা হয়তো প্রথম ওয়ার্ড না, বা এটা হয়তো দ্বিতীয় ওয়ার্ড না, রিডু ইট अगेन। সো এইভাবে পুরো জিনিসটা করা হয়, সো দ্যাট আমার হচ্ছে ওভারঅল ট্রান্সলেশন স্পেসের মানে টেস্টিং ফেজের টাইম কমপ্লেক্সিটি কম লাগে। সো अगेन দ্য সিম্পল আইডিয়া ইজ, আমাকে যদি একটা নতুন সেন্টেন্স দেয়া হয়, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের হাইয়েস্ট প্রবাবল ট্রান্সলেশন কিন্তু আমার কাছে আছে। আমরা ট্রেনিং এর সময় ক্যালকুলেট করছি যে দার হাইয়েস্ট পসিবল ট্রান্সলেশন হচ্ছে লা, গ্রিনের হচ্ছে বার্থডে, কাসার হাউজের হচ্ছে কাসা। সো আমি কি করব, আমি হচ্ছে দা শব্দটা নিব, নিয়ে এটার হাইয়েস্ট প্রবাবল ওয়ার্ডটা আমি বের করব, বের করলাম। বের করার পর তারপর আমরা দেখব যে এইটা কি পার্শিয়াল ট্রান্সলেশন হইছে কিনা, ইজ দিস
প্রপার স্প্যানিশ সেন্টেন্স গেল। যদি এটা মানে প্রপার স্প্যানিশ সেন্টেন্স হয় এখন পর্যন্ত কিপ ইট, যদি না হয় রিস্টার্ট। সো এইভাবে যতক্ষণ পর্যন্ত আমি পুরো সেন্টেন্সটা কভার করতে না পারতেছি, আই উইল ডু দিস প্রসেস এন্ড ইভেন্চুয়ালি উই উইল হিট আ প্রসেস যেখানে আমরা একটা প্রপার ট্রান্সলেশন পাবো। নাও এগেইন a lot of restart, lot of possible outcomes এখানে সম্ভব। সো সেটাকে আবার অপটিমাইজ করার বিভিন্ন উপায় আছে, বাট আমরা ওইদিকে যাব না, বিকজ এগেইন দিস ইজ নট বিং ইউজড এনিমোর। আমাদের এই প্রবাবিলিস্টিক ট্রান্সলেশন আমরা এখন আর ব্যবহার করি না। সো হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ উই আর গোয়িং টু গো স্ট্রেট ইনটু নিউরাল মেশিন ট্রান্সলেশন। আমরা এখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ট্রান্সলেশনে চলে যাব। সো ইনস্টেড অফ হ্যাভিং ট্রেনিং প্রসেস, যে ট্রেনিং প্রসেসে আমার কাজ হচ্ছে কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডের ট্রান্সলেশন কত সেইটা ক্যালকুলেট করার চেষ্টা করা, ওইটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্সকে নিব, সেটাকে আমি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আমি এনকোড করব। সেই এনকোডেড ভার্সনটাকে আমি একটা ডিকোডারের কাছে পাঠাবো। ডিকোডার হচ্ছে এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ডিকোড করবে, একটা একটা করে ওয়ার্ড সে প্রডিউস করবে। এই প্রোডাকশন প্রসেসটা একটা নাম আছে, এটাকে বলা হয় অটো রিগ্রেশন। সো ডিকোডারটা ইটস অ্যান অটো রিগ্রেসিভ ডিকোডার। সে হচ্ছে একটা ওয়ার্ড প্রডিউস করবে, সেটা ব্যবহার করে তার পরের ওয়ার্ডটা প্রডিউস করবে এন্ড সো অন এন্ড সো ফোর্থ, সেইভাবে আগায় যাবে। সো আচ্ছা, আমরা হচ্ছে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন বা আমাদের প্রবাবিলিস্টিক ট্রান্সলেশনের প্রবলেমগুলো চিন্তা করছিলাম যে নাম্বার 1, দ্য ট্রেনিং প্রসেস ইজ ভেরি স্লাগিশ, লট অফ ক্যালকুলেশন ফর আ ভেরি সিম্পল টাস্ক, এবং আমার মানে সাইজটা বড় হওয়ার সাথে সাথে ইট বিকামস ভেরি ভেরি স্লাগিশ। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে হোয়াট অ্যাবাউট আমার ইনপুট এবং আউটপুটের সেন্টেন্স লেংথ যদি ভিন্ন হয়। আমরা যে এক্সাম্পলটা দেখছি সেখানে দুই শব্দের সেন্টেন্সে ট্রান্সলেট হয়েছে, এক শব্দের সেন্টেন্সে ট্রান্সলেট হয়েছে। বাট ইন ট্রান্সলেশন ইট ইজ আ ভেরি কমন সিনারিও যেখানে 4 শব্দের একটা সেন্টেন্স 3 শব্দের সেন্টেন্সে ট্রান্সলেট হচ্ছে, অর ভাইস ভার্সা। এক্সাম্পল হচ্ছে আমরা একটু পরে একটা ফ্রেঞ্চ সেন্টেন্সের এক্সাম্পল দেখব। ফ্রেঞ্চ ভাষায় আর্টিকেল ইটস নট ম্যান্ডেটরি। ইংরেজিতে যেমন আর্টিকেল ম্যান্ডেটরি অর ডিটারমাইনার ম্যান্ডেটরি। সো আই এম এ স্টুডেন্ট, এইটার ফ্রেঞ্চ ট্রান্সলেশন হচ্ছে যা সুই এতুদিয়ান্ত। সো আই এর ট্রান্সলেশনটা হচ্ছে যা, এম এর ট্রান্সলেশন হচ্ছে সুই, দ্য মডেল ইজ দেয়ার অ্যাজ ওয়েল। স্টুডেন্টের ট্রান্সলেশন হচ্ছে এতুদিয়ান্ত, সেটাও হচ্ছে দ্য আর্টিকেল এ, এইটার ফ্রেঞ্চ ট্রান্সলেশন হচ্ছে না। সো এরকম সিচুয়েশন যদি হয়, হাউ ক্যান উই ট্যাকল দিস? নাও আমার যদি কোনো একটা ওয়ার্ড হারায় যায়, দ্যাট ইজ প্রবলি নট দ্যাট বিগ অফ এ ডিল। ওইটাকে আমি হচ্ছে একটা নাল ভ্যালুতে মানে আমরা হচ্ছে জাস্ট উই ক্যান ইন্ট্রোডিউস অ্যান এমপ্টি স্ট্রিং অ্যাজ এ ওয়ার্ড, এবং আমরা হচ্ছে সেই এমপ্টি স্ট্রিং এর প্রবলেমটাও আমরা ক্যালকুলেট করতে পারি। সো সেভাবে হয়তো জিনিসটা হ্যান্ডেল করা সম্ভব। বাট উল্টাটা যদি আমি দেখি, এগেইন ওইটা হ্যান্ডেল করা সম্ভব, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু ওই পার্টটা। বাট উল্টাটা ইজ অলমোস্ট ইম্পসিবল। যে 3 শব্দের একটা ইয়ে আছে, সেইটাকে 4 শব্দের একটা সেন্টেন্স যদি আমার বানাইতে হয়, কোন শব্দটা তৈরি হবে বাতাস থেকে, আকাশ বাতাস থেকে চলে আসবে, দ্যাট ওয়ান ইজ জাস্ট ইম্পসিবল টু ক্যালকুলেট। ওই প্রবলেমটা ক্যালকুলেট করা ইজ জাস্ট very very it's impossible to calculate. So probabilistic translation works well when আমার হচ্ছে ইনপুট এবং আউটপুটের লেংথ সেম, তখন সে মোটামুটি ভালো কাজ করে। যখনই কোনো একটা ওয়ার্ড মাঝখান থেকে ভ্যানিশ হয়ে যায় বা নতুন একটা ওয়ার্ড চলে আসে, জাসুই এতুদিয়ান থেকে যখন আই এম এ স্টুডেন্ট, এই এটা যখন তৈরি হয়, ওই জিনিসগুলা ক্যালকুলেশন ইটস কোয়াইট চ্যালেঞ্জিং এবং পারফরম্যান্স ড্রপস significantly ওই ধরনের সিচুয়েশন। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইজ আ মাচ সিম্পলার সলিউশন এই পার্টিকুলার কেসে, বিকজ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ডাজ নট কেয়ার অ্যাবাউট ওয়ার্ড লেভেল ট্রান্সলেশনস। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আমাকে দিন শেষে পুরো সেন্টেন্সের একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেশন, একটা এনকোডেড রিপ্রেজেন্টেশন দিয়ে দিবে। সেই এনকোডেড রিপ্রেজেন্টেশনটা ব্যবহার করে আমার ডিকোডার অটো রিগ্রেসিভ উপায়, অর্থাৎ একটা একটা করে শব্দ সে প্রডিউস করবে। কাজেই যদি কোনো একটা শব্দের ট্রান্সলেশন না থাকে, হোপফুলি আমার ডিকোডার মডেলটা ইজ গুড এনাফ, সে এই জিনিসটা শিখে নিবে যে এই জিনিসটা ট্রান্সলেশন হয় না, দরকার নাই। অথবা যদি নতুন একটা শব্দ তৈরি করে নিতে হয়, আর্টিকেল তৈরি করে নিতে হচ্ছে,
তখন সে বুঝে নিবে যে ওকে ঠিক আছে, এখানে আগের শব্দটা এমন পরের শব্দটা এমন, সো এদের মাঝখানে একটা কিছু আমার তৈরি করতে হবে অর সামথিং লাইক দ্যাট। এই হচ্ছে আইডিয়াটা। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক just in theory should work better than our probabilistic translation. Now আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের একটা বেসিক ট্রান্সলেশন মডেল দেখব, তারপর সেটার একটা ইমপ্রুভমেন্ট দেখব। সেই ইমপ্রুভমেন্টটা কি মানে কি নাম সেটা আমরা দেখব, বিকজ the name is actually very very popular and we will be using that word আজকে থেকে শুরু করে একদম লাস্ট ক্লাস পর্যন্ত। So we will see that, but let's first start with a very simple RNN translation, যেখানে হচ্ছে আমাকে ইংলিশ থেকে স্প্যানিশে ট্রান্সলেট করতে হবে এক্স্যাক্টলি যে কাজটা আমি হচ্ছে এর আগে ট্রান্সলেশনে করে আসছি, প্রবাবিলিস্টিক ট্রান্সলেশনে করে আসছি। সো আমার ব্লু পার্টটা হচ্ছে as you can see is the encoder। সে হচ্ছে তার প্রত্যেকটা ইউনিটে একটা করে ইংলিশ ওয়ার্ড নিবে, সেই ইংলিশ ওয়ার্ডটাকে সে ওয়ার্ড এমবেডিং এর মাধ্যমে ভেক্টরে কনভার্ট করবে, ভেক্টরে কনভার্ট করে সে তার আরএনএন ইউনিটের মধ্যে পাঠাবে। ধরে নিচ্ছি ইটস অ্যান এলএসটিএম মডেল, সে এলএসটিএম মডেলের মধ্যে পাঠাবে। তারপর হচ্ছে সে দ্বিতীয় শব্দটা নিবে, আমার প্রথম শব্দটা ছিল দা, দ্বিতীয় শব্দটা হচ্ছে ব্লু। সো ব্লু শব্দটারও সে ওয়ার্ড ভেক্টর তৈরি করবে, ওয়ার্ড ভেক্টরটাকে সে হচ্ছে হিডেন ইউনিটের মধ্যে নিবে। বাট এবার হিডেন ইউনিটটা তার আগের অ্যাজ আরএনএন ওয়ার্কস অর এলএসটিএম ওয়ার্কস আগের ইউনিট থেকে যে ht-1টা আসছিল সেটাকে সে নিবে, নিয়ে হচ্ছে এবার সে ব্লুর ht তৈরি করবে। ব্লুর htটা পাস হবে হচ্ছে পরের ইউনিটে। এবার হাউস এগেইন ওয়ার্ড ভেক্টর থেকে হিডেন ইউনিট, so on and so forth, যতক্ষণ পর্যন্ত এন্ড অফ সিকোয়েন্স অর এন্ড অফ সেন্টেন্স সে না পাচ্ছে, ইউএস না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এই কাজটা করে যাবে। ইউএস এ অর্থাৎ ইট ক্যান বি ফুল স্টপ, ইট ক্যান বি কোয়েশ্চেন মার্ক অর হোয়াটএভার, এন্ড অফ সেন্টেন্স অর এন্ড অফ সিকোয়েন্সে যখন সে বোঝাচ্ছে, এখান থেকে যে আউটপুটটা তৈরি হবে সেই আউটপুটটাকে আমরা ধরে নিচ্ছি এই পুরা সেন্টেন্সের সামারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের আউটপুট গুলাকে কিন্তু এখন আমরা কনসিডার করতেছিলাম না। আমরা গত ক্লাসে যখন আরএনএন ব্যবহার করে পজ ট্যাগিং করছি তখন কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের আউটপুট গুলা দরকার ছিল, বিকজ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের জন্য পজ ট্যাগ বের করতে হচ্ছিল। বাট এখন পুরা সেন্টেন্সের জন্য আমার একটা ট্রান্সলেশন লাগবে। সো পুরা সেন্টেন্সের সামারিটা আমার লাস্ট যে ইউনিটটা আছে সেই ইউনিটের আউটপুটের মধ্যে আছে। সো এই সামারিটা আমরা পাঠাচ্ছি আমার ডিকোডারের কাছে, which is a green RNN, এই পার্টিকুলার কেসে একটা সবুজ রঙের এলএসটিএম। সে কি করবে, সে হচ্ছে এগেইন একটা এলএসটিএম এ কি কি লাগে, এলএসটিএম এ আমার একটা ইনপুট লাগে এবং একটা হিডেন স্টেট লাগে। সো এই সামারিটাকে সেটা প্রথম ইউনিটের হিডেন স্টেট হিসেবে পাস করাবে, প্রথম ইউনিটের হিডেন স্টেট হিসেবে যাবে এবং এটার ইনপুট হিসেবে যাবে হচ্ছে একটা ডামি স্টার্ট। এখানে ডামি স্টারটা দেখানো নাই, বাট একটা ডামি স্টার্ট যাবে। এগেইন আমার মাউস পয়েন্টার দেখা যায় এই যে এইটা, এই যে এই জিনিসটা অ্যাজ এ হিস্ট্রি, এগেইন আমরা তো শর্ট টার্ম মেমরি পার করি না, অ্যাজ এ মেমরি ডিকোডারের কাছে যাবে এবং এই ইউনিটটার ভিতরে একটা ডামি স্টার্ট পয়েন্ট ঢুকবে। ইট ক্যান বি লাইক /s অর সামথিং, এরকম কিছু একটা, দ্যাট উইল ইন্ডিকেট যে তোমার ইনপুট সেন্টেন্স শেষ হইছে, আউটপুট সেন্টেন্স জেনারেট শুরু করো। সো ডামি স্টার্ট পয়েন্ট এবং এই শর্ট টার্ম মেমরি which is the summary of the input sentence, এই দুইটা যোগ হয়ে ওর হিডেন ইউনিটে যাবে, যাওয়ার পর সেই হিডেন ইউনিট যে আউটপুটটা তৈরি করবে। এইবার কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আউটপুট আমার লাগবে। এনকোডার আর ডিকোডারের তফাৎটা এখানে, এনকোডারে আমার ইন্ডিভিজুয়াল ইউনিটের আউটপুট গুলো লাগে না, শুধু লাস্ট ইউনিটের আউটপুটটা লাগে, বাট ডিকোডারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটের আউটপুট গুলো আমার এখন লাগে। So first unit, it takes the summary of the input as a short-term memory and a dummy start point, যে ট্রান্সলেশন শুরু করো, as its input নিল, নিয়ে সে হচ্ছে প্রথম শব্দটা সে তৈরি করবে এই ইউনিট থেকে। এবং ধরে নিই আমার মডেলটা খুব ভালো, ওয়েল ট্রেইন, সো কারেক্ট ওয়ার্ড সে জেনারেট করতে পারছে, and that correct word is la. এখন এই কারেক্ট ওয়ার্ডটা পরের ইউনিটের ইনপুট হিসেবে কাজ করবে, নট আ মেমরি ইনপুট। শর্ট টার্ম মেমরি জাস্ট এই হিডেন ইউনিট থেকে শর্ট টার্ম মেমরি ওর কাছে পাস হয়ে যাবে, আর ইনপুট হিসেবে হচ্ছে প্রথম শব্দটা দ্বিতীয় ইউনিটের ইনপুট হিসেবে ঢুকবে, and the second unit will produce the second word, that is casa. This is called auto regression. যখন আমার আগের ইউনিটের আউটপুটটা পরের ইউনিটের ইনপুট হিসেবে ব্যবহার হয়, this technique is called auto regression. So এই auto regression উপায়ে
যতক্ষণ পর্যন্ত আরেকটা ইওএস আমি তৈরি করতে না পারতেছি, এন্ড অফ সিকোয়েন্স বা এন্ড অফ সেন্টেন্স তৈরি করতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি একটা একটা করে শব্দ জেনারেট করে যাব। নাও দিস সলভস মাল্টিপল প্রবলেমস। নাম্বার 1, there is no risk of getting stuck, যে আমার হচ্ছে 3 শব্দেরই আউটকাম তৈরি করতে হবে বা 6 শব্দেরই আউটকাম তৈরি করতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন আমার কাছে নাই। ইটস অ্যান অটোরিগ্রেসিভ প্রসেস, সো ইউ ক্যান প্রোডিউস অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, যতক্ষণ পর্যন্ত ইউএস রিচ না করতেছে অথবা যতক্ষণ পর্যন্ত আমার আরএনএন সিকোয়েন্স সাইজ ফিল আপ না হয়ে যাচ্ছে। ওকে, দ্বিতীয় হচ্ছে there is no requirement যে আমার এক্স্যাক্টলি যে কয়টা শব্দ ইনপুট দিছি সে কয়টা শব্দই আমার আউটপুট হিসেবে আসতে হবে, নো নিড whatsoever। এবং as this is autoregressive, it captures the sequence very very well, যে পরের শব্দটা কি আসবে সেটা আগের শব্দের উপর যদি ডিপেন্ড করে এবং আমার ইনপুটের সামারিটাও যদি ওর মধ্যে থাকে, this should produce better results. নাও এখানে কিছু সিমুলেশনের মাধ্যমে আমি হচ্ছে নিচে লিংক দিয়ে দিছি যে আলামারের ব্লগ থেকে এই জিনিসগুলো নিয়ে আসা। সো এখানে কিছু সিমুলেশনের মাধ্যমে, এগুলো সবগুলো হচ্ছে বেসিক্যালি জিএফস। সো ক্লিক করলে চলবে কি? চলে না, আরেকবার শিখবি। ও চলবে কেন? আমি ভুল জায়গায় ক্লিক করছিলাম। সো আচ্ছা, কোনো কারণে এখানে প্লে বাটনটা আসতেছে না, বাট এগেইন লিংকটা দেয়া আছে, ইউ ক্যান জাস্ট গো টু দ্যাট লিংক। আমি যদি লিংকটা চাই, হ্যালো যাও, লিংকও তো যাচ্ছে না। আচ্ছা, আমরা ডিরেক্ট তাহলে আলামারের ব্লগেই চলে যাই, দ্যাট উইল প্রবাবলি বি দ্য ইজিয়েস্ট ওয়ান। গুগল মিট ঝামেলা করতেছে। সো এখানে ভিডিওগুলো দেয়া আছে, ইউ ক্যান জাস্ট গো দেয়ার অ্যান্ড জাস্ট রান দোজ ভিডিওস। ফর এক্সাম্পল আমি যদি এই ভিডিওটা রান করি, একটা একটা করে, ইটস টু ফাস্ট, বাট একটা একটা শব্দ ঢুকতেছে, কনটেক্সটে যাচ্ছে, ডিকোডারে সে একটা একটা করে শব্দ প্রডিউস করতেছে। এটাকে খুব সুন্দর করে যে এখানে ফ্রেঞ্চ থেকে স্প্যানিশ, সরি ইংলিশ ট্রান্সলেশনটা ইয়ে করে দেয়া আছে। প্রথম রাউন্ডে যা, তারপর সুই, তারপর এতুদিয়ান্ত, তারা হচ্ছে ইয়েটা কনটেক্সটে পাঠালো ডিকোডারের কাছে, একটা 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 করে শব্দ সে প্রডিউস করতেছে। সো দ্যাটস দ্য ভেরি বেসিক আইডিয়া। এবং এই বেসিক আইডিয়াটাকেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটা মডেলের মধ্যে নিয়ে যেতে হবে, মডেলের মধ্যে নিয়ে গিয়ে তারপর পুরো জিনিসটা তৈরি করতে হবে। এখানে এগেইন টাইম স্টেপগুলো ধরে ধরে দেয়া আছে। দিস অ্যাকচুয়ালি ইজ আ বেটার ভিডিও আই বিলিভ। টাইম স্টেপ 1 এ হচ্ছে প্রথম শব্দটা ঢুকবে, তারপর হচ্ছে টাইম স্টেপ 2 তে হচ্ছে দ্বিতীয় শব্দটা ঢুকবে, এরকম করে পুরো জিনিসটা আমার পাস করবে। এই যে এটা এটা সরি। সো টাইম স্টেপ 1 এ হচ্ছে যা ঢুকতেছে, 2 এ হচ্ছে সুই ঢুকতেছে, তারপর হচ্ছে 3 এ হচ্ছে এতুদিয়ান ঢুকতেছে, তারা হচ্ছে একটা হিডেন স্টেপ 3 প্রডিউস করতেছে, সেটা ডিকোডারের কাছে যাচ্ছে। টাইম স্টেপ 4 এ হচ্ছে সে আই প্রডিউস করবে, 5 এ হচ্ছে সে এম, 6 এ হচ্ছে এ এবং 7 এ হচ্ছে এতুদিয়ান। সো এই সিকোয়েন্সিয়ালি সে পুরো জিনিসটা প্রডিউস করবে। And that is again the very basic idea of a neural machine translation model. Again, ও বিভিন্ন ভাবে এই জিনিসটা বিভিন্ন ভ্যারিয়েশনে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছে। You don't need to like go through all of this, but same জিনিস জাস্ট মাল্টিপল ভ্যারিয়েশনে পুরো জিনিসটা সে দেখাইছে, আর কিছু না।
Now, what are the challenges of this? আমি আবার যদি স্লাইডে ফেরত যাই, so what are the challenges of this? এই যে ট্রান্সলেশন মডেলটা আমরা দেখলাম, বেসিক্যালি এগেইন সিম্পল একটা ট্রান্সলেশন মডেল, এটার একটা ম্যাসিভ চ্যালেঞ্জ হচ্ছে whenever it's trying to produce a new word, it doesn't know what word to produce. সে হচ্ছে একটা একটা করে ওয়ার্ড প্রডিউস করতেছে, সেই ওয়ার্ডটা তার কাছে একটা ইয়ে আছে, কনটেক্সট বা একটা মেমোরি আছে ইনপুট থেকে, যেটা হচ্ছে আমার ইনপুট সেন্টেন্সের সামারি, সেটা ব্যবহার করে সে একটা একটা করে ওয়ার্ড প্রডিউস করতেছে, এবং ইটস লুকিং এট দ্য প্রিভিয়াস ওয়ার্ড ইন দ্য ডিকোডার টু প্রডিউস দ্য নেক্সট ওয়ার্ড। দ্যাট ওয়ার্কস, I'm not saying it doesn't work, but যেটা হয় সেটা হচ্ছে যখন আমার এমন কোনো ওয়ার্ড প্রডিউস করতে হয় যে ওয়ার্ডটার কোনো কনটেক্সট এক্সিস্ট করে না আমার ইনপুটে, যেমন ফ্রেঞ্চ থেকে ইংলিশে যখন যাচ্ছি তখন যদি আমার আর্টিকেল প্রডিউস করতে হয়, দ্য এক্সিস্টেন্স অফ দ্য কনটেক্সট অফ আর্টিকেল it's not there in French. কাজে আমাকে এই শব্দটাকে প্রডিউস করতে হয় বাই লুকিং অ্যাট দ্য কনটেক্সট অফ এভরিথিং। এবং এর কনটেক্সট আসলে কোন জায়গা থেকে আসে? এর কনটেক্সটে আসে যে আগের শব্দটা একটা মোডাল এবং পরের শব্দটা একটা নাউন। সো মোডালের ইমিডিয়েট পরে নাউন বসে না, মোডালের মাঝখানে একটা আর্টিকেল বসতে হয়, মোডাল দেন অ্যান আর্টিকেল এন্ড দেন অ্যান নাউন। কাজেই what we found out, instead of having this simplistic RNN encoder decoder model, if we have a process যেখানে প্রত্যেকটা ওয়ার্ড অটোরিগ্রেসিভ উপায়ে প্রত্যেকটা ওয়ার্ড প্রডিউস হওয়ার সময় আমি যদি ওয়ার্ডটাকে বলে দিতে মানে ওই স্টেপটাকে বলে দিতে পারি যে লুক অ্যাট দিস ইনপুট ওয়ার্ড টু প্রডিউস দিস ওয়ার্ড, তাহলে ইটস এ বেটার সলিউশন। অর্থাৎ আমার সিম্পলিস্টিক অ্যাটেনশন মডেলে আমি কি দেখতেছিলাম? সিম্পলিস্টিক অ্যাটেনশন মডেলে আমি দেখতেছিলাম যে আমার কনটেক্সটটা অর মেমোরিটা অর ইনপুট সামারিটা আমার হচ্ছে এই তীর চিহ্নটার মাধ্যমে চলে আসতেছে, এই তীর চিহ্নটার মাধ্যমে চলে আসতেছে, রাইট? দেখা যাচ্ছে মনে হয় এখন। বাট আমরা এখন যেটা বলতেছি, দ্য মডেল শুড ওয়ার্ক বেটার যদি প্রত্যেকটা ওয়ার্ড তৈরি করার সময় আমি শুধু অটো রিগ্রেসিভ ইনফরমেশনের উপর নির্ভর না করি। হোয়াট ইফ আই ক্যান গিভ দ্য মডেল একটা উপায় যেখানে লা তৈরি করার সময় মডেলটা উইল ফোকাস অন দ্য ওয়ার্ড দা, ওর ভেক্টরের উপর যদি ফোকাস করতে পারে তাহলে ট্রান্সলেশন কোয়ালিটি বেটার হওয়ার কথা। কাঁচা শব্দটা প্রডিউস করার সময় ও ফোকাস করবে হাউসের উপরে, আজল শব্দটার সময় ব্লুর উপরে। সো এই প্রসেসটা যদি আমি তৈরি করে দিতে পারি, আমি যদি দা ব্লু হাউস এদের ভেক্টরগুলা একটা সিঙ্গেল ভেক্টর না পাঠায়, আমি যদি এদের ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলোকে আমি ডিকোডারের কাছে পাঠাইতে পারি, এবং ডিকোডারের কাছে যদি এমন একটা টেকনিক থাকে যে এই ভেক্টরের কোন ভেক্টরগুলোর মধ্যে কোন ভেক্টরের উপর তুমি ফোকাস করবা টু প্রডিউস দ্য কারেন্ট ওয়ার্ড, the production quality should improve. So that's the goal. This process is called attention, or in this case cross attention. Cross attention because we are attending across models. আমরা হচ্ছে এনকোডার, আমরা হচ্ছে ডিকোডিং করার সময় আমরা হচ্ছে এনকোডারের দিকে তাকাবো। So this is how an attention model works. So আচ্ছা, ভিডিও দেখানোর দরকার নেই, আমি হচ্ছে পুরো জিনিসটা ছবি আঁকি, ছবি আঁকলে পুরো জিনিসটা ইজি হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? বোর্ড? হ্যালো? Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে। সো আমি নতুন একটা ইয়ে শুরু করি। ঠিক আছে। সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার কাছে কি কি জিনিসপত্র আছে। আমার কাছে আছে হচ্ছে একটা এনকোডার, এরকম একটা এনকোডার। ও হচ্ছে একটা ওয়ার্ড নিচ্ছে, আমি আর ওয়ার্ড ভেক্টরের স্টেপটা দিলাম না, ওর কাছে পাঠাচ্ছে।
সো ও যেটা প্রডিউস করতেছে সেটা হচ্ছে ডিকোডারের ভেতর চলে যাচ্ছে। ডিকোডার হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট, একটা ডামি স্টার্ট দিয়ে শুরু করতেছে, একটা ওয়ার্ড তৈরি করবে, সেই ওয়ার্ডটা হচ্ছে পরেরটার ইনপুট হিসেবে যাবে এবং এটা হচ্ছে তার শর্ট টার্ম মেমোরি হিসেবে যাবে, একটা প্রডিউস করবে, সে যাবে এরকম, সে একটা প্রডিউস করবে and so on and so forth. So this is our again very basic attention-less translation model using recurrent neural network. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাতে একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করব। অ্যাটেনশনটা হচ্ছে there will be two components of attention. সেটা হলো instead of just sending একটা single vector as your context, we will send a matrix. আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স পাঠাবো এখন ওর কাছে। সেই ম্যাট্রিক্সটা কিরকম হবে? ম্যাট্রিক্সটা হবে এই যে প্রত্যেকটা হিডেন আউটপুট আমরা তৈরি করতেছি না, এখানে একটা হিডেন আউটপুট তৈরি করতেছি, এখানে একটা হিডেন আউটপুট তৈরি করতেছি, এখানে একটা হিডেন আউটপুট তৈরি করতেছি, h1 h2 h3 h1 h2 h3 কে আমি কলাম ওয়াইজ কনক্যাট করে এই ম্যাট্রিক্সটাকে আমি ওর কাছে পাঠাবো। Now the model will have more information to work with. Instead of just sending এই একটা ভেক্টর, এই ভেক্টরটা না পাঠায় আমি হচ্ছে প্রত্যেকটা হিডেন আউটপুটকে কলাম ওয়াইজ কনক্যাট করে একটা ম্যাট্রিক্স বানায় তারপর হচ্ছে আমি এটা ডিকোডারের কাছে পাঠাবো। সো the decoder will have more data to work with. That's the first change over our classical RNN translation model. The second change is now every decoder will have one extra vector. Every decoder, এই ডিকোডারটার একটা ভেক্টর থাকবে, এই ডিকোডারটার একটা ভেক্টর থাকবে, এই ডিকোডারের একটা ভেক্টর থাকবে। তিনটা ডিকোডারের তিনটা এক্সট্রা ভেক্টর থাকবে, যে ভেক্টরগুলোর কাজ হচ্ছে টু লার্ন যে কোন কলামটার উপরে বেশি ফোকাস দিলে ট্রান্সলেশন কোয়ালিটি ভালো হয়। সো এই ডিকোডারটার ভেক্টরটা যদি দেখতে হয় 100, তার মানে এটা মিন করে যে পুট এন্টায়ারিটি অফ ইওর ফোকাস অন দা ফার্স্ট কলাম এবং ইউজ দ্যাট ফার্স্ট কলাম। এগেইন আমার কিন্তু ডিকোডারের আর্কিটেকচার আমি বদলাই দিচ্ছি না, সো ডিকোডারের হিডেন মেমোরি হিসেবে আমি কিন্তু একটা ভেক্টরই নিতে পারি। ওকে, সো এর 100 মিন করে তুমি তোমার শর্ট টার্ম মেমোরি হিসেবে শুধু প্রথম কলামটাকে নাও, অর্থাৎ তুমি শুধু প্রথম কলামে ফোকাস করো। সো প্রথম শব্দটা প্রডিউস করার জন্য ওর শুধু প্রথম কলামটাই লাগবে। ওকে, সো দ্বিতীয়টা যদি দেখতে হয় এরকম 001, তার মানে কি? তার মানে ওর শর্ট টার্ম মেমোরি হিসেবে এখন এই থার্ড কলামটার উপর ও হচ্ছে ফোকাস করবে। ঠিক আছে, নাও শর্ট টার্ম মেমোরি ইজ এ কম্বিনেশন অফ এইটা এবং এটা, দুইটা কম্বিনেশনের উপরে সে ডিসাইডটা করবে। সো এটার সাথে ও জাস্ট এখন র্যান্ডম কোন একটা ভেক্টরকে কম্বাইন করবে না, সে হচ্ছে এই ভেক্টরটাকে সে কম্বাইন করবে। সো these vectors will decide যে আমার এই যে অ্যাটেনশন ম্যাট্রিক্সটা আমি পাঠাইছিলাম, এই অ্যাটেনশন ম্যাট্রিক্সের কোন কলামটার উপর ফোকাস করলে আমার ট্রান্সলেশন কোয়ালিটি বেস্ট হয়। এবং ইনিশিয়ালি দিস নাম্বারস উইল অল বি র্যান্ডম, এই নাম্বারগুলো সবগুলো র্যান্ডম হবে, বিকজ শুরুতে আমরা জানি না। বাট এনাফ পরিমাণ ট্রান্সলেশন যদি আমি করি, এনাফ পরিমাণ সেন্টেন্স যদি আমি ওকে দিই, তাহলে ইভেন্চুয়ালি ইট উইল কাম আপ উইথ ভ্যালুস এই ভেক্টরগুলোর মধ্যে, যেটা আমাকে বলতে পারবে যে কোন কলামটার উপর ফোকাস করলে আমার ট্রান্সলেশন কোয়ালিটি বেস্ট হয়। ওকে, সো এখন এই পুরো জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমার দুইটা কম্পোনেন্ট এখানে লাগতেছে। Component number 1, instead of sending one single vector এই জায়গাটায় I will send a whole matrix. That matrix will be, প্রথম কলামটা হচ্ছে hidden output 1, দ্বিতীয় কলামটা হচ্ছে hidden output 2, তৃতীয় কলামটা হচ্ছে hidden output 3। এই তিনটা জিনিস আমি এখন ওকে মেমোরি হিসেবে পাঠাবো। চমৎকার, পাঠাইলাম। তারপর আমি কি করব? তারপর হচ্ছে আমার প্রত্যেকটা ডিকোডারের কাছে একটা করে ভেক্টর থাকবে। সেই ভেক্টরগুলোর কাজ হচ্ছে এইটা লার্ন করা যে এই শব্দটা তৈরি করতেছি, আমি যে এখন একটা শব্দ তৈরি করতেছি, এই শব্দটা তৈরি করার সময় কোন কলামের উপর কত পার্সেন্ট ফোকাস দিলে আমি হচ্ছে বেস্ট কোয়ালিটি শব্দটা জেনারেট করতে পারবো। নাও হোয়াট ডু আই মিন বাই ফোকাস দিলে? ফোকাস দিলে মানে হচ্ছে ইটস আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ইটস আ সিগময়েড ভেক্টর। সো সে বা সফট নয়েজ ভেক্টর অ্যাকচুয়ালি। সো সে বলবে যে 97.97 ফোকাস দেওয়া হচ্ছে তুমি প্রথম কলামের উপর, 0.02 দাও হচ্ছে দ্বিতীয় কলামের উপর, 0.01 দাও 3 নম্বর কলামের উপর। সো বেসিক্যালি যেটা করবে, প্রথম কলামকে 0.97, প্রথম কলামের পুরো সবগুলো এলিমেন্টকে সে 0.97 দিয়ে গুণ দিবে,
দ্বিতীয় কলামের গুলোকে 0.02 দিয়ে গুণ দিবে, 3 নাম্বারটাকে 0.1 দিয়ে গুণ দিবে। অর্থাৎ সে হচ্ছে প্রথম কলামে ভ্যালুটা তার ডমিনেট করবে তার আউটকামের মধ্যে, তারপর এগুলাকে সে সাম করে নিয়ে এইটাকে সে হচ্ছে তার ভেক্টর হিসেবে সে ব্যবহার করবে, তার কনটেক্সট ভেক্টর হিসেবে সে ব্যবহার করবে। এই কনটেক্সট ভেক্টর এবং তার শর্ট টার্ম মেমোরি হিসেবে সে এটাকে ব্যবহার করে সে হচ্ছে ওয়ার্ডটা জেনারেট করবে। and that is the idea, and this produces much better outcome এই পুরো প্রসেসটায়। so this is called an attention process. এই ভেক্টর গুলোকে বলা হয় attention vectors, এবং এই ভেক্টর গুলোকে ইউজুয়ালি রো ওয়াইজ কনক্যাট করা হয়, রো ওয়াইজ স্ট্যাক করা হয়, এবং রো ওয়াইজ স্ট্যাক করা অর্থাৎ প্রথম ওয়ার্ডটার বা প্রথম ইউনিটটার অ্যাটেনশন ম্যাট্রিক্স ভেক্টরটা কে বসানো হয় দ্বিতীয়টার অ্যাটেনশন ভেক্টরের উপরে, এটা হচ্ছে 3 নাম্বার অ্যাটেনশন ভেক্টর। সো ইউ এসেনশিয়ালি গেট আ ম্যাট্রিক্স, দিস ইজ কল্ড অ্যান অ্যাটেনশন ম্যাট্রিক্স। দ্য অ্যাটেনশন ম্যাট্রিক কন্ট্রোলস যে কোন ওয়ার্ডটা তৈরি করার সময় কোন ইউনিটের সময় কোনটার উপর ফোকাস করতে হবে। নাও যখন আমার এমন একটা শব্দ তৈরি করতে হবে যে শব্দটা, ফর এক্সাম্পল আমি আবার একটু সুইচ করে যাই আমার প্রেজেন্টেশনে, যে শব্দটা আমার ইনপুটে এক্সিস্ট করে না, কনটেক্সটে এক্সিস্ট করে না। ফর এক্সাম্পল আর্টিকেল, আমার জাসুই এতুদিয়ান থেকে যখন আমি ট্রান্সলেট করে ইয়েতে চলে আসতেছি, কি বলে এটার নাম, আই এম এ স্টুডেন্টে চলে আসতেছি, এটা কোনো কারণে রান করতেছে না। আমি অ্যাকচুয়ালি আলামারের ব্লগে আবার চলে যাই, আলামারের ব্লগের এটা যদি দেখে, সো জাসুই এতুদিয়ানকে যখন আমি ট্রান্সলেট করতেছি, ট্রান্সলেট করে যখন আই এম এ স্টুডেন্ট তৈরি করতেছি, অ্যাজ ইউ ক্যান সি আই এর অলমোস্ট পুরো ফোকাসটাই থাকতেছে জায়ের উপরে। হিডেন স্টেট 1টা আসছে কোথায়? হিডেন স্টেট 1 তো হচ্ছে যা থেকেই আসছে, যা প্রোডিউস করে হিডেন স্টেট 1, সুই প্রোডিউস করে হিডেন স্টেট 2, এতুদিয়ান প্রোডিউস করে হিডেন স্টেট 3। এই তিনটাকে কনক্যাট করে একটা ম্যাট্রিক্স বানায় আমি পাঠিয়েছি ডিকোডারের কাছে। ডিকোডার এখন কি করবে? ডিকোডার হচ্ছে এই কনটেক্সটের উপরে অ্যাটেনশন ভেক্টরটাকে আই এর মানে প্রথম ইউনিটের অ্যাটেনশন ভেক্টরটাকে সে গুণ দিবে। সেই অ্যাটেনশন ভেক্টরটা দেখতে কেমন হবে? এক নাম্বার ঘর ইজ ম্যাসিভ বিগ নাম্বার, লাইক অলমোস্ট ক্লোজ টু 1, বাকিগুলো ভেরি ক্লোজ টু 0। সো যখন এটা হবে তার মানে অনলি হিডেন স্টেট 1 will dominate, অর্থাৎ তার মানে the entire focus will be on ja, so it will produce I much more easily because ja এর ট্রান্সলেশন I। ওকে, তারপর m যখন সে প্রোডিউস করবে, এগেইন ওর অ্যাটেনশন ভেক্টরটা দেখতে হবে কিরকম? অলমোস্ট 0, ম্যাসিভ নাম্বার লাইক 0.98 or 0.99, অলমোস্ট 0। তার মানে দ্বিতীয় শব্দটা প্রোডিউস করার সময় ওর মোস্টলি ফোকাস থাকবে হচ্ছে এই ভেক্টরটার উপরে, এই সুইয়ের যে হিডেন স্টেট 2 ভেক্টর ওর উপরে, দ্যাট উইল প্রোডিউস m মাচ মোর ইজিলি। বাট প্রবলেম হলো 3 নাম্বার শব্দটা। 3 নাম্বার শব্দের অ্যাটেনশন ভেক্টর দেখতে কেমন হবে? 3 নাম্বার শব্দের অ্যাটেনশন ভেক্টর ইজ দ্য মোর চ্যালেঞ্জিং ওয়ান। 3 নাম্বার শব্দের অ্যাটেনশন ভেক্টর দেখতে হবে হচ্ছে, নাও দ্য অ্যাটেনশন উইল গেট স্প্লিট। যে একটা ডিটারমাইনার আসলে কিসের উপর ডিপেন্ড করে? ডিটারমাইনারটা ডিপেন্ড করে হচ্ছে মোডালটার উপরে এবং মোডালের ইমিডিয়েট পরে নাউনটার উপরে। ফ্রেঞ্চ ভাষায় মোডালের পরে নাউন অ্যালাউড, ইংরেজি ভাষায় মোডালের পরে নাউন অ্যালাউড না। সো সে কি করে? এগেইন এক নাম্বারটার উপরে খুবই কম ফোকাস থাকবে, বাকি যে ম্যাসিভ ফোকাসটা অ্যাটেনশনটা সেটা এই দুইটা ওয়ার্ডের মধ্যে স্প্লিট হয়ে যাবে, লাইক 50-50 স্প্লিট হয়ে যাবে। সো ইট ফোকাসেস অন দিস এন্ড ইট ফোকাসেস অন দিস অ্যাজ ওয়েল এন্ড ইট প্রোডিউসেস এ। কেন দুইটার উপরে ফোকাস করা লাগতেছে? বিকজ পরের শব্দটা যদি স্টুডেন্ট না হয়ে পরের শব্দটা যদি হতো আই এম এমপ্লয়ি, তাহলে কিন্তু এটা এ না হয়ে এটা হতো এন, আই এম এন এমপ্লয়ি। সো কোন শব্দটা প্রোডিউস করতেছি এটা এসেনশিয়ালি দিস স্প্লিট হ্যাজ টু হ্যাপেন। এবং এটা আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। এটা যদি ফর এক্সাম্পল 7-8 ওয়ার্ডের একটা ইয়ে হতো, তাহলে আমার অ্যাটেনশন গুলো দেখা যেত যে 4টা-5টা ওয়ার্ডের উপরে স্প্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারেন্ট ওয়ার্ডটা প্রোডিউস করার সময়। In a very simple scenario like this, মাত্র দুইটা ওয়ার্ডের মধ্যে স্প্লিট হচ্ছে, বাট দিস স্প্লিট ইজ ভেরি ভেরি কমন। সো এই স্প্লিটটা ডিসাইড করতেছে এখানে এ শব্দটা প্রোডিউস হবে, তারপর अगेन স্টুডেন্ট শব্দের প্রোডাকশনের সময় আবার প্রথম দুইটাতে একদমই কোনো ওয়েট নাই, লাস্টেরটাতে ম্যাসিভ একটা ওয়েট, ইট গেটস এতুদিয়ান্টের খুব কাছাকাছি একটা শব্দ, দ্যাট ইজ স্টুডেন্ট। সো দ্যাট ইজ अगेन আ ভেরি জেনারেল আইডিয়া অফ হাউ এই অ্যাটেনশন মেকানিজম ওয়ার্কস। এই স্টেপগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা খুব ভালো মতো এই জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো, ঠিক আছে? সো
again that's the very simple idea of how these things work. এখানে আরো জিনিসপত্র আছে, I don't think these are necessary, but that's it. That's all the cross attention we will need for this course. যে আমাকে একটা ইনপুট সেন্টেন্স দেওয়া হচ্ছে ট্রান্সলেশনের জন্য, সেটা আরএনএন এর ভিতর ঢুকতেছে, আমার হচ্ছে আউটপুটে একটা ডিকোডার আছে, সেই ডিকোডারও একটা আরএনএন, সে হচ্ছে একটা একটা করে ওয়ার্ড তৈরি করবে। সো ইনিশিয়ালি আমার শুধুমাত্র লাস্ট হিডেন স্টেটটাকে আমি কনটেক্সট হিসেবে পাঠাইতাম বা সামারি হিসেবে পাঠাইতাম। অ্যাটেনশন মডেলে সেটা করব না। অ্যাটেনশন মডেলে আমি প্রত্যেকটা ইয়েকে আমি কলাম ওয়াইজ কনক্যাট করে আমি পাঠাবো। ডিকোডারটা তার অ্যাটেনশন ম্যাট্রিক্সের মাধ্যমে ডিসাইড করে নেবে যে কোন কলামটার উপর আমার কারেন্টলি ফোকাস করতে হবে, সেই কলামটাকে সে কনটেক্সট হিসেবে ব্যবহার করবে এবং কনটেক্সট হিসেবে ব্যবহার করে সে আউটপুটটা তৈরি করবে। That it will make the model much more robust, it will make the model more accurate, and so on and so forth. So this is cross attention for recurrent neural network. চমৎকার। সো এটা গেল। এইবার আমার টার্গেট হচ্ছে, আমি আবার যদি প্রেজেন্টেশনে চলে যাই, সেটা হলো এখান থেকে আমাদের মুভ অন করার, মানে আমরা এখন আছি লেটস সে 2017 সালে। আমরা আরএনএন ব্যবহার করে, এনকোডার ডিকোডার আরএনএন ব্যবহার করে আমরা খুব ট্রান্সলেশন করতেছি, চমৎকার। বাট এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2018 সালে প্রবেশ করতে হবে। সো 2018 সালে প্রবেশ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 2017 সালে there was this paper called Attention is All You Need, which is going to be your second reading material, actually third, কারণ প্রথমটা হচ্ছে দুইটা রিডিং ম্যাটেরিয়াল ছিল, third reading material that will introduce the NLP world with an architecture called transformer. The পেপারটার নাম হচ্ছে Attention is All You Need। সেই পেপারটা যেটা দেখাইছে সেটা হচ্ছে we do not need recurrent neural network, we do not need the sequence information to be captured the way we are capturing in RNNs. We can do some very smart engineering, we can do a lot of pre-training and etc so that we can build an encoder decoder model that is as strong as an RNN encoder, even stronger than RNN decoder encoder decoder models. It will not need any sequence information. ফলাফল সুবিধাটা কি হচ্ছে, RNN এর যে প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে কথা বলতেছিলাম যে RNN has to work sequentially, so parallelization is a challenge for RNN, ওইটা আর থাকে না। so that আমি হচ্ছে এখন পুরো জিনিসটাকে মাচ এফিশিয়েন্টলি আমি আমার হার্ডওয়্যারে রান করতে পারবো। সো যে ধরনের হার্ডওয়্যারে আমি রান করব, those are the very common GPUs. সো কেন জিপিইউ তে আমরা রান করতে চাই পুরো প্রসেসটা, এটার কিছু কারণ এখানে বলা আছে। তার মধ্যে সবচেয়ে কমন কারণ যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। GPUs are built from a very large number of very simple arithmetic cores, whereas CPUs are more complex cores but a very small number of them. So GPU গুলা যেটা করতে পারে arithmetic operations, they can do parallelly very well. So GPUs can like do deep neural network, deep learning very efficiently, because essentially any sort of deep learning is massive amount of matrix multiplication. So GPU effectiveness আসলে ট্রান্সফর্মার আসার আগে থেকেই ছিল। Yeah, if I have a feed forward neural network, massive amount of matrix multiplication, GPUs can do much better than CPUs in this case. The problem with RNN is GPU is again RNN প্রত্যেকটা ইউনিট যেহেতু parallelizable না, so we cannot take advantage of all these parallelizability of GPUs. GPU যে অনেকগুলা কোর, সেগুলা কোর সবগুলা কোরকে যে আমি এনগেজ করতে পারবো simultaneously, that becomes problematic because again RNNs are sequential. So transformers are non-sequential neural networks, so transformers can take advantage of GPUs much better. There are other reasons, like GPUs have physically closer RAMs, so it is a faster access to RAM, VRAM faster access. GPUs are bandwidth optimized, so মানে তারা হচ্ছে massive amount of data হচ্ছে সে একবারে GPU তে লোড করতে পারতেছে for better calculations, like massive একটা matrix সে হচ্ছে একবারে নিয়ে যেতে পারতেছে। So there are other reasons, but the second reason এখানে যেটা লেখা আছে, that is probably the most important reason, that you have
more simpler course for better parallelism. So this is the very starting point of transformer. এই ছবিটা বেসিক্যালি পেপার থেকে জাস্ট তুলে নিয়ে আসে। এই ছবিটা is pretty much the most popular image of last 6 years. লাস্ট 6-7 বছরের সবচেয়ে পপুলার ইমেজ হচ্ছে এই ছবিটা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই ছবিটা ইজ বেসিক্যালি আমরা আজকের আলাপ যে মানে নিউরাল নেটওয়ার্কের আলাপ যেটা দিয়ে শুরু করছিলাম সেইটারই একটু মডিফাইড ভার্সন, টু বি অনেস্ট। ইট লুকস ডিফারেন্ট, but if we zoom out, it has the same components. It only has one encoder and one decoder. In a transformer there are more, যে কারণে n times দেয়া আছে দুইটার পাশে, বাট দিন শেষে একটা সিম্পল ট্রান্সফরমার ইজ একটা এনকোডার আর একটা ডিকোডার। বাম পাশের ছোট ব্লকটা একটা এনকোডার, ডান পাশের বড় ব্লকটা একটা ডিকোডার, এবং আর্কিটেকচারালি দে আর নট দ্যাট ডিফারেন্ট, টু বি অনেস্ট। আমরা যদি খুব ভালো করে তাকাই তাহলে আমরা দেখব যে the decoder has pretty much the exact same things as encoder has, just নিচের ছোট্ট একটা অংশ called masked multi-head attention। এইটা ছাড়া বাকি সবকিছু কিন্তু মোটামুটি কি এক্স্যাক্টলি সেম। ওরও এখানে হচ্ছে একটা মাল্টি হেড অ্যাটেনশন আছে, ওরও একটা মাল্টি হেড অ্যাটেনশন আছে, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আছে, ফিড ফরওয়ার্ড অ্যাড এন্ড নরমালাইজেশন যা জাস্ট দ্য ডিফারেন্স ইজ ডিকোডারের কাছে একটা মাস্কড মাল্টি হেড অ্যাটেনশন আছে, আর ডিকোডারের একদম নিচে, এটাকে যদিও আউটপুট বলা হয়েছে, ইট ইজ ডিকোডার ইনপুট, আউটপুট বলছে মেইন পেপারে, বাট উই কল দ্যাট ডিকোডার ইনপুট। দ্যাট ডিকোডার ইনপুট ইজ শিফটেড রাইট। এই দুইটা জাস্ট ডিফারেন্ট এনকোডার আর ডিকোডারের মধ্যে, আর বাকি সবকিছু সেম। ইনপুট এমবেডিং, আউটপুট এমবেডিং, ইউ ক্যান ইউজ দ্য সেম এমবেডিং, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। পজিশনাল এনকোডিং, ইউজ দ্য সেম এনকোডিং, ডাজন্ট ম্যাটার। সবকিছু এক্স্যাক্টলি দ্য সেম, মাস্কড মাল্টি হেড অ্যাটেনশন আর শিফটেড রাইট আউটপুট। এই জিনিসগুলো কি আমরা যখন প্রত্যেকটা স্টেপ বাই এই পুরো আর্কিটেকচারটা আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমরা হচ্ছে ইনপুট কেমনে যাচ্ছে, ইনপুট এমবেডিং কেমনে হচ্ছে, পজিশনাল এনকোডিং কি করতেছে, মাল্টি হেড অ্যাটেনশন কি করে, অ্যাড এন্ড নরমালাইজেশনে কি হয়, মাস মাল্টি হেড অ্যাটেনশন কি, সবগুলো আমরা দেখব। একদম প্রত্যেকটা ব্লক ধরে ধরে আমরা আগাবো, এবং আমরা দেখবো যে কিভাবে এনকোডার থেকে ডিকোডারে ডেটা যায়, কিভাবে মাল্টি হেড অ্যাটেনশন কিভাবে কাজ করে, কেন এখানে এনকোডার থেকে দুইটা তীর চিহ্ন যায় ডিকোডারের মধ্যে ঢুকছে, আর একটা তীর চিহ্ন হচ্ছে নিচের থেকে উঠতেছে, এভরিথিং উই উইল সি। বাট আমরা আজকে এই ক্লাসটা করব না, আমরা এটা নেক্সট ক্লাসে শুরু করব, বিকজ এগেইন আই হেট অনলাইন ক্লাসেস। এই জিনিসগুলো অনলাইন ক্লাসে বোঝানো আমার জন্য খুবই কমপ্লেক্স, বিকজ আই হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ইউ আর অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং আমি যে জিনিসগুলো বুঝতেছি, বিকজ আমার নিজের কাছে এখন কনফিউশন লাগতেছে যে অ্যাটেনশন মেকানিজমটা ঠিকমতো পরিষ্কার হয়েছে কিনা সবার কাছে, যে ক্রস অ্যাটেনশন মেকানিজমটা, বিকজ it is an easy process, এবং আই এম অ্যাবসলিউটলি শিওর যে if you go to J.L. Amar's blog, or if you go back to the book, you will understand it easily, but অনলাইন ক্লাস ইয়েতে এটা বোঝানো আমার কাছে সবসময় একটু চ্যালেঞ্জিং লাগে, যে কারণে আই অলওয়েজ প্রেফার হচ্ছে ফিজিক্যাল ক্লাস। বাট আজকে আমরা এখানেই থামি, এখান থেকে আর না আগাই, সো দ্যাট আমরা ট্রান্সফরমারটা, উইচ ইজ প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এনএলপি লার্নিং জার্নি, এটা আমরা অনলাইনের উপরে না রেখে আমরা হচ্ছে ফিজিক্যাল ক্লাসে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। ইট উইল মেক থিংস মাচ ইজিয়ার আমার জন্য, ফর ইউ অ্যাজ ওয়েল। সো আজকে এই পর্যন্তই থাকুক, আমি রেকর্ডিংটা অফ করে দিই, রেকর্ডিংটা আমি আপলোড করে দিব এখনই। রেকর্ডিং স্টপ হয়ে গেছে। সো এনি কোয়েশ্চেনস? কোনো কোয়েশ্চেন না থাকলে ইউ ক্যান লিভ, আমিও কল অফ করে দিতে পারি। Thank you, sir. Thank you, sir. Sure. Yeah. Good office, everyone.
you.